তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা কনসলিডেশন ক্লাস করছিলাম। আজকে 4 নাম্বার ক্লাস। তো আমরা আজকে যেই ক্লাসটা করব সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন উইথ 2 সাবসিডিয়ারিজ অ্যান্ড 1 অ্যাসোসিয়েট। অর্থাৎ একটা ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করব, যেখানে 2টা সাবসিডিয়ারি থাকবে এবং একটা অ্যাসোসিয়েট থাকবে। তো এটা বেশ বড় একটা অঙ্ক হবে এবং এখানে অ্যাডজাস্টমেন্টের পরিমাণও বেশি। মানে কোয়েশনে 6টা অ্যাডজাস্টমেন্ট আছে, এটার আবার সাব হেডিং আছে, যে কারণে প্রায় 11-12টার মতো অ্যাডজাস্টমেন্ট হবে। তো আপনারা ধৈর্য ধরে সাথে থাকবেন। আমরা এক্সেলের মাধ্যমে এই ক্লাসটি নিচ্ছি এবং এক্সেলের কপি অলরেডি আপনাদের দেয়া আছে। তো আমাদের এই কনসলিডেশনের আগে যে ক্লাসগুলো হয়েছে এটা নিয়ে একটু বলতে চাচ্ছি। আমাদের মোট 3টা ক্লাস হয়েছে কনসলিডেশন নিয়ে, যেখানে প্রথম ক্লাসে ছিল থিওরি অন বেসিক গ্রুপ স্ট্রাকচার, দ্বিতীয় ক্লাসে ছিল থিওরি অন গ্রুপ অ্যাডজাস্টিং এন্ট্রিজ অ্যান্ড প্রফিট অর লস স্টেটমেন্ট। অর্থাৎ প্রথম 2টা ক্লাসে আমরা থিওরি করেছি, যেখানে গ্রুপ কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা জেনেছি এবং অ্যাডজাস্টিং এন্ট্রিজগুলো কিভাবে হয় সেটা। আর তৃতীয় ক্লাসে আমাদের প্র্যাকটিক্যাল কনসলিডেশন ছিল, যেখানে আমরা শার্ক গ্রুপ নামে একটা কোম্পানির স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করেছিলাম। আর পাশাপাশি আরেকটা জিনিস, আমাদের আরেকটা ক্লাস ছিল যেখানে আমরা আইসিএবি এফএআর রিয়েল কোয়েশন সলভ করছিলাম। তো ওই সলিউশনের একটা অঙ্ক, 6 নাম্বার অঙ্ক ছিল একটা গ্রুপ এসএফপি অ্যান্ড গ্রুপ পিএল। এটাও আমাদের কনসলিডেশনের অঙ্ক ছিল, তো এটা আমরা করেছি। তো আমাদের আজকে এই 4র্থ ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা এক্সেলের মাধ্যমে আমাদের ক্লাসটি কন্টিনিউ করছি। তো আরেকবার একটু জানাবেন আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি স্যার, স্পষ্ট ভাবে। থ্যাংক ইউ। তো আমাদের আজকের কোয়েশ্চেন নাম হচ্ছে টু এসএফপি উইথ 2 সাবসিডিয়ারিজ অ্যান্ড অ্যাসোসিয়েট। তো এই প্রশ্নটা আপনার আমার যে টেকনিকটা ছিল, যে প্রথমে একটু প্রশ্নটা চোখ বুলিয়ে নেবেন। এখানে গ্রুপ নিয়ে বলা আছে যে গ্রুপের ওনারকে, সাবসিডিয়ারিকে, অ্যাসোসিয়েটকে ইত্যাদি, এবং মাঝখানে দেওয়া আছে একটা ব্যালেন্স শিট। আর তারপর দেওয়া আছে অ্যাডজাস্টিং এন্ট্রিজ, যেখানে 1, 2, 3 এরকম নাম্বার করে 6টা দেওয়া আছে, বাট এরকম 3-এর ভিতরে অনেকগুলা প্যারা আছে, তো যে কারণে দেখা গেল যে 10-11টা হয়ে যাচ্ছে। তো আমরা এটা করব আর আমাদের এরপর আনসার শুরু হবে। তো আমরা বলছিলাম যে যদি অ্যাডজাস্টিংগুলো বড় হয় তাহলে আমরা হচ্ছে স্ট্রাকচারটা করে আমরা চলে যাব আমাদের ওয়ার্কিংসে। তো আমরা প্রথমে একটু গ্রুপের আইডিয়াটা নিই, গ্রুপের ওনারকে। 31st December 2020, Melmoth had 1 subsidiary, Buluair Limited, as well as a number of small investment. তাহলে 31 ডিসেম্বর 2020-এ মেলমথ নামে একটা কোম্পানি, তার একটা সাবসিডিয়ারি ছিল বুলুয়ার এবং আরও কিছু ইনভেস্টমেন্ট ছিল। অর্থাৎ 31 ডিসেম্বরে এই মেলমথটা ছিল, মেলমথের সাবসিডিয়ারি বুলুয়ার ছিল। তো এটার অ্যাকোয়ার ডেটটা কিন্তু বলেন নাই, হতে পারে 1 বছরের আরও আগে, এটা ধরে নিলাম। এবং আরেকটা ইনফরমেশন দেওয়া আছে 1 জানুয়ারি 2021, মেলমথ অ্যাকোয়ার্ড 100% অফ দ্য অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল জোজিনি লিমিটেড। তাহলে জোজিনির 100% শেয়ার মেলমথ অ্যাকোয়ার করে 1 জানুয়ারি 2021-এ, অর্থাৎ এর পর দিন। আর আমাদের এখানে যে ব্যালেন্স শিটটা দেওয়া আছে, এটা দেওয়া আছে 31 ডিসেম্বর 2021। অর্থাৎ মেলমথ যে জোজিনিকে অ্যাকোয়ার করেছে এটা কিন্তু আমাদের ভাঙ্গা ইয়ারের মধ্যে পড়ে নাই, অর্থাৎ এটা ফুল ইয়ার হয়েছে। তো আমরা এরপর দেখি, অন 1 জুলাই 2021, মেলমথ অ্যাকোয়ার্ড 30% অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল অফ পেনিংটন লিমিটেড, গিভিং মেলমথ সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স। তবে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স দিয়েছে বা 20%-এর বেশি এবং 50%-এর কম, এটাকে আমরা অ্যাসোসিয়েট বলি। তাহলে অ্যাসোসিয়েটটা অ্যাকোয়ার করেছে 6 মাসের মধ্যে, অর্থাৎ মিডিয়ার অ্যাকুইজিশন আমরা বলি, এবং 30%। তো এই পেনিংটনের যে প্রফিটটা আসবে এর আসলে 30% আমরা নিব, বাট প্রফিটের প্রথমে হাফ করে নিব, 6 মাসের জন্য করব, তারপরে 30% আমরা নিতে পারবো। এবং এখানে মেলমথ, বুলওয়ার এবং জোজিনি এই 3টা কোম্পানির
ব্যালেন্স শিট দেওয়া আছে 31 ডিসেম্বর 2021-এর। আমরা একটু নামগুলো আবার রিকল করি। আমাদের প্রথম যে ব্যালেন্স শিটটা দেওয়া আছে মেলমত, সে হচ্ছে প্যারেন্ট, আর বুলোয়ার হচ্ছে সাবসিডিয়ারি, যেটা অনেক দিন যাবত সাবসিডিয়ারি হিসেবে আছে। আর যোজিনী হচ্ছে আমাদের নতুন সাবসিডিয়ারি, এটা হচ্ছে 100% ওন। যোজিনী হচ্ছে 100% ওন, আর বুলোয়ার হচ্ছে কত পার্সেন্ট ওন এটা বলে নাই, পিছনে পরে বলা আছে। আর পেনিংটনের ব্যালেন্স শিট এখানে দেওয়া নাই, এটা হয়তো প্রয়োজনও নাই। আমাদের জাস্ট পেনিংটনের আমরা ইকুইটি মেথডে অ্যাকাউন্টিং করব, অর্থাৎ তার এখানে আমি কত ইনভেস্টমেন্ট করেছি এবং ইনভেস্টমেন্টের পরে সে কত প্রফিট করেছে তার 30% আমরা নিব, এবং যেহেতু মিডওয়্যার আমরা 30%-এরও আবার অর্ধেক নিব 6 মাসের জন্য। তো আমরা একটু জাস্ট অ্যাকাউন্টসের নামগুলা দেখি, ব্যালেন্স শিটে কী কী আইটেম আছে। নন কারেন্ট অ্যাসেটের মধ্যে আছে পিপিই, ইনটেনজিবল এবং ইনভেস্টমেন্ট। তো পিপিই ইনটেনজিবল নিয়ে আমাদের প্রবলেম নাই, বাট ইনভেস্টমেন্ট নিয়ে সমস্যা আছে আমাদের। ইনভেস্টমেন্টটা হচ্ছে আমরা জানি যে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারিজ, এটা আমাদের ব্যালেন্স শিটে আমরা রাখতে পারবো না, গ্রুপের ব্যালেন্স শিটে। তো সাবসিডিয়ারিতে সে যত টাকা ইনভেস্ট করেছে এটা বের করে নেব। আরেকটা বিষয় আছে, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারিজ, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট নামে আমরা আরেকটা অ্যাকাউন্ট করব, যেখানে আমাদের অ্যাসোসিয়েটের ইনভেস্টমেন্টটা দেখাবো। আর আরেকটা ইনভেস্টমেন্ট নামে যেটা পরে থাকবে সেটা হচ্ছে IFRS 9 অনুযায়ী 20%-এর কম যেসব শেয়ারে ইনভেস্টমেন্ট আছে, অর্থাৎ নর্মাল শেয়ারে ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্ট আমরা তাহলে ধরে নিলাম 3 প্রকার ইনভেস্টমেন্ট, 3 টাইপস। কি কি ইনভেস্টমেন্ট একটু কেউ যদি রিকল করেন? ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, 1 নাম্বার হচ্ছে সাবসিডিয়ারি, জি। 2 নাম্বার অ্যাসোসিয়েট, আর 3 নাম্বার হচ্ছে কি আমরা বলি IFRS 9 আইন অনুযায়ী জি নর্মাল ইনভেস্টমেন্ট। তো এখানে এক লাইনের ভিতরেই 3টা অ্যামাউন্ট দেওয়া আছে। আমাদের কাজ হবে সাবসিডিয়ারিটা বের করে নিব, এখানে আর দেখাবো না, কারণ সাবসিডিয়ারি ইনভেস্টমেন্ট এটা গুডউইলের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, এটা আর দেখাবো না। আর অ্যাসোসিয়েট নামে একটা অ্যাসোসিয়েট ইনভেস্টমেন্ট আমরা আলাদাভাবে দেখাবো ইনভেস্টমেন্টের নিচে। আর ইনভেস্টমেন্ট নামে যেটা আছে এটা হচ্ছে IFRS 9 অনুযায়ী যা কিছু থাকে এটা এখানে থাকবে। অর্থাৎ গ্রুপ ব্যালেন্স শিটে 2টা থাকবে, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট। সাবসিডিয়ারির অ্যামাউন্টটা এখান থেকে বিয়োগ দিয়ে দেবো। কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি, ট্রেড রিসিভেবল, ক্যাশ, এগুলো সমস্যা নাই। টোটাল অ্যাসেট এগুলো প্রবলেম নাই। ইকুইটি আছে, অর্ডিনারি শেয়ার। এখানে আমি বলছিলাম যে $1 কিনা এটা খেয়াল রাখবেন। $0.5 হলে শেয়ার সংখ্যা ডাবল হয়ে যাবে, 0.25 থাকে, $2 থাকতে পারে ঝামেলা করার জন্য, তো এটা খেয়াল করে দেখবেন। শেয়ার প্রিমিয়াম অসুবিধা নাই। রিটেইন আর্নিংস হচ্ছে আমরা শুধু প্যারেন্টেরটা নিব, আর সাবসিডিয়ারির অংশগুলো, সাবসিডিয়ারির যে ইনক্রিজ হয়েছে ওভার দ্য ইয়ার, সেই ইনক্রিজের আমার প্যারেন্টের যে অংশ এটা নিব। এগুলো আমরা থিওরি ক্লাসে আলোচনা করেছি। পাশাপাশি আমাদের NCI নামে একটা খুলতে হবে নতুন। আর ব্যাংক লোন এজ ইট ইজ, কারেন্ট লাইবিলিটি, স্ট্রিট পেবল, এগুলোতে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে নিজেদের মধ্যে লেনদেন থাকলে। ইনকাম ট্যাক্সে সাধারণত কিছু থাকে না, জাস্ট যোগ করলেই হয়ে যায়। তো আমরা এখন অ্যাডজাস্টিং অন্য যে ইনফরমেশনগুলো আছে এগুলা পড়ব, আর একটা একটা করে আমাদের ওয়ার্কিংস করতে থাকবো। এরপর আমরা হচ্ছে এই অ্যাডজাস্টিং করার আগেই আমরা চলে আসবো আমাদের আনসারে আমাদের গ্রুপের নামটা লিখতে হবে, এবং এটা যে একটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, অনেকে এগুলো না লিখে অঙ্ক করা শুরু করে দেয়, অথবা খুব শর্টকাটে লিখে মেলমত গ্রুপ লিখে শুরু করে দেয়। তো এভাবে করবো না, আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন নাকি স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এই কথাটা বলবেন, ডেটটা বলবেন অ্যাজ এট অথবা ফর দ্য ইয়ার এন্ডেড, এবং গ্রুপের নামটা বলবেন। এই 3টা ইনফরমেশন মিনিমাম দিবেন। তারপর এখানে ডলার দিবেন, আর উপরে খেয়াল করে দেখবেন এখানে 1000-এর রাউন্ডিং ছিল কিনা। অনেক সময় অঙ্কে 1000 থাকে, 3টা শূন্য দেওয়া থাকে কমা দিয়ে, তখন আমাদের 3টা শূন্য আমাদেরও দিতে হবে। আর যদি না থাকে আমরা এজ ইট ইজ সংখ্যা অনুযায়ী আমরা যোগ বিয়োগ করতে পারবো। আমাদের ব্যালেন্স শিট আগের কথা অনুযায়ী আমরা নন কারেন্ট পিপি ইনটেনজিবলটাতে আমাদের হচ্ছে এই গুডউইল তৈরি হবে, হয়তো 2টা গুডউইল হতে পারে,
বা একটা গুডউইল হতে পারে, যে দুইটা আমরা সাবসিডিয়ারি অ্যাকোয়ার করেছি গুডউইল হবে। আর ইনভেস্টমেন্টটা আইএফআরএস 9 অনুযায়ী যা থাকে। আর ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, এটা আমাদের একটা ওয়ার্কিংস করতে হবে, ইনভেস্টমেন্ট আমরা কত করেছিলাম এবং আমাদের কত ইনক্রিজ হয়েছে, সেই ইনক্রিজের 30% আমরা নিব। আর আমাদের কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরিজ, ট্রেড রিসিভেবল, এগুলো নর্মালি থাকবে। ইকুইটি থাকবে, রিটেন আর্নিংসটা নতুন করে করব, আর এনসিআইটা একটা ক্রিয়েট হবে, এবং এখানে ব্যাংক লোন, নন কারেন্ট ইত্যাদি থাকবে। আর আমরা একটা জিনিস আমরা থিওরি ক্লাসেও বলেছিলাম যে আমাদের প্রতিটা গ্রুপের শেষে কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, ইকুইটি, এগুলো শেষে দু একটা ঘর ফাঁকা রাখবো, যেমন এখানে একটা কন্টিনজেন্ট কনসিডারেশন আছে। তো এই জন্য এটা ক্রিয়েট করতে হয়েছে আর কি, একটা দুইটা ঘর আমরা ফাঁকা রাখবো। একটা এখানে একটাই আসছে, কোনো অঙ্কে দুইটা থাকতে পারে প্রতিটা, যেমন কারেন্ট লায়াবিলিটি শেষেও আপনি একটা ঘর বা দুইটা ঘর ফাঁকা রাখবেন যেন কোনো একটা আইটেম দেওয়া যায়। তো এই থেকে আমাদের ওয়ার্কিং শুরু হবে। এখন আমরা আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো করি। তো অ্যাডজাস্টিং এন্ট্রি ফার্স্ট যেটা আছে, মেলমথ লিমিটেড রিকগনাইজড গুডউইল অ্যান্ড নন কন্ট্রোলিং ইন্টারেস্ট at the acquisition date using proportionate method। তো সে প্রপোর্শনেট মেথডে ইউজ করে। আমাদের আমরা জানি যে আরেকটা মেথড আছে, এটার নাম হচ্ছে ফেয়ার ভ্যালু মেথড, যেখানে প্রতিটা শেয়ারের দাম দেয়া থাকে অথবা এনসিআই এর ভ্যালুটা আলাদাভাবে দেয়া থাকে। তো এটা নাই, প্রপোর্শনেট মেথডে করে, এটা আমাদের জন্য অনেকটাই ইজি। আমরা আমাদের যেই নেট অ্যাসেট আছে সাবসিডিয়ারির, সেই নেট অ্যাসেটটা বের করব, এবং নেট অ্যাসেটের এনসিআই যত অংশের মালিক তত পার্সেন্ট দিয়ে গুণ দিব এট অ্যাকুইজিশন ডেটে, তাহলে আমাদের এটা বের হয়ে যাবে। তো দ্বিতীয় অ্যাডজাস্টমেন্টটা আছে মেলমথ, এটার তিনটা পার্ট। মেলমথ অ্যাকোয়ার্ড 80% অর্ডিনারি ক্যাপিটাল অফ বুলোয়ার লিমিটেড। তো আপনারা জানেন যে বুলোয়ার লিমিটেডটা সে অ্যাকোয়ার করেছিল অনেক দিন আগে, অর্থাৎ 1 বছর আগে তার ব্যালেন্স শিটে ছিল। তো এটা অ্যাকোয়ার করেছিল 1 জানুয়ারি 2018। তো আমার কাছে আর ডেটটা গুরুত্বপূর্ণ না যদি 1 বছরের আগে হয়, কারণ 1 বছরের মাঝে হলে মিডিয়ার অ্যাকুইজিশনের একটা বিষয় আছে। যেহেতু 1 বছরেরও অনেক আগে, 2 বছর 3 বছর এরকম 4 বছর আগে, তো আমাদের এটা প্রায় 4 বছর আগের। তো এখানে আমাদের যেটা দেখতে হবে এটা হচ্ছে সে অ্যাকোয়ার করেছে $3 লাখ দিয়ে, অর্থাৎ এটা আমাদের কনসিডারেশন ট্রান্সফার, এবং রিটেইন আর্নিংস ওয়ার 81,400। তো এটা বুলোয়ারের নিয়ে, এবং ফেয়ার ভ্যালু বুলোয়ার অ্যাসেট লাইবিলিটিস অ্যাজিউমড অ্যাকুইজিশন ডেট ইকুয়াল টু দেয়ার ক্যারিং অ্যামাউন্ট। তো যেহেতু ক্যারিং অ্যামাউন্টের সমান, তাহলে আমাদের খুব একটা কিছু করার নাই। তবে ক্যারিং অ্যামাউন্টের সমান যদি না থাকে তাহলে ওটাকে আমরা কি বলি, যদি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। ইয়েস, ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। ভাই একটা জিনিস একটু আগে বলছিলেন যে 1 বছরের ভিতর হইলে খেয়াল রাখতে হবে, কি জি। খেয়াল রাখতে হবে? খেয়াল রাখতে হবে হচ্ছে ডেটটা খেয়াল করতে হবে, যে এটা কি 6 মাস আগে, 9 মাস আগে, নাকি 3 মাস আগে, এরকম একটা ডেট থাকবে। তো যে কয় মাসের আগের, এই কয় মাসের প্রফিটটা আমরা নিতে পারবো। আমরা যখন গ্রুপ রিটেন আর্নিংস করব, তখন আমরা গ্রুপের অংশটা যত বৃদ্ধি হয়েছে তা নিব। আর যখন আমরা এনসিআই করব, এনসিআই এর তার 1 বছরে যত বৃদ্ধি হয়েছে এটা নিব। কিন্তু যদি মিডিয়ার হয় তাহলে একই সাথে আমরা পুরোটা না নিয়ে, ধরেন 6 মাসে অ্যাকোয়ার করেছে, তাহলে 6 মাস নিতে পারবো। তো গ্রুপের 70% হলে পুরো 70% নিব না, যেহেতু 6 মাস আগে গ্রুপ অ্যাকোয়ার করেছে, 6 মাসের জন্য আবার অ্যাডজাস্টমেন্ট করব, অর্ধেক আবার বাদ দিয়ে দিব। আমরা দেখবো অঙ্কটা, ধন্যবাদ ভাই। আমি বলে নিব মাঝখানে কিভাবে এটা চেঞ্জ হবে। তো এটার সাথে আমাদের আরেকটা অ্যাডজাস্টমেন্ট আছে, অর্থাৎ এটা আমরা পড়ছি বুলোয়ারের এন্ট্রিটা। বুলোয়ারের এন্ট্রিতে আমাদের আরেকটা অ্যাডজাস্টমেন্ট আছে, যেখানে বলতেছে অ্যাকুইজিশন ডেট স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বুলোয়ার ইনক্লুডেড এ গুডউইল carrying amount 45,000 which has been arisen on the acquisition of a sole trader since January 18. Impairment loss 12,000 has been recognized Bulwer Limited in relation to this goodwill. তো এরা একবার বলছে অ্যাডজাস্টমেন্ট নাই, আসলে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, অন্যান্য অ্যাসেটের ক্ষেত্রে নাই, গুডউইলের ক্ষেত্রে আছে। তো আমাদের যেটা করতে হবে,
অ্যাকুইজিশন ডেটে এবং রিপোর্টিং ডেটে, এই দুইটা ডেটে গুডউইলের ভ্যালু কত ছিল এটা বের করতে হবে। তো অ্যাকুইজিশন ডেটে গুডউইলের ভ্যালু কত ছিল? 45,000। 45,000। আর রিপোর্টিং ডেটে গুডউইলের ভ্যালু কত ছিল এটা বলে নাই, কিন্তু বলছে 12,000 টাকা ইম্পেয়ারমেন্ট লস হয়েছে। তো তাহলে আমরা 45 থেকে 12,000 বাদ দিব। 33,000। এখন ঘটনা হলো এই 45,000 এটাকে আমরা বলি প্রি অ্যাকুইজিশন গুডউইল, অর্থাৎ অ্যাকুইজিশনের সময় এই গুডউইলটা রয়ে গেছে। এই গুডউইলের ভ্যালু আমার কাছে জিরো, গ্রুপের কাছে জিরো, কারণ গ্রুপ এসব গুডউইল টুডউইল ক্যালকুলেট করবে না। গ্রুপ তো একটা অ্যাসেট কিনেছে, ওর আগে যে গুডউইল মানে আমরা যে অ্যাসেটগুলা যখন সাবসিডিয়ারি থেকে অ্যাকোয়ার করি তখন আমরা আসলে নতুন করে একটা তার ভ্যালু ক্যালকুলেট করি, যে তার অ্যাসেটের ভ্যালু কত আছে, বিল্ডিং এর ভ্যালু কত আছে ইত্যাদি। তো সবসময় মনে রাখবেন যে সে আগে যে গুডউইল রেখেছে এই গুডউইলটা আমরা রাখবো না, এটার ভ্যালু হচ্ছে জিরো করে দিব। এখন জিরো আমরা যখন করব তখন আমাদের আসলে অ্যাডজাস্টমেন্টটা হবে আমাদের রিটেন আর্নিংস এর সাথে অথবা ওর গুডউইলের সাথে। যদি তাকে অ্যাকোয়ার করতে গিয়ে আমার একটা গুডউইল হয়, সেই গুডউইল থেকে আসলে এই গুডউইলটা বাদ যাবে, অর্থাৎ তার নেট অ্যাসেট থেকে আমি অ্যাকুইজিশনে 45,000 বাদ দিব এবং রিপোর্টিংয়ে 33,000 বাদ দিব। এটা হচ্ছে আমার কাজ, কারণ ওর যে নেট অ্যাসেটটা সে আমাকে দেখাচ্ছে সেই নেট অ্যাসেটে 45,000 নামে একটা ভুয়া সম্পদ আছে। এই 45,000 আমি বিয়োগ দিয়ে রাখি এবং রিপোর্টিং ডেটে তার যেই অ্যাসেট দাঁড়াবে সেখান থেকে আমি 33,000 বাদ দিব, কারণ এই 33,000 এর মূল্য আমার কাছে জিরো। এই কথাটা কি বুঝতে পেরেছেন? যেই গুডউইলটা আছে এই গুডউইলটা ক্রিয়েট হয়েছে কিভাবে? আমার সাবসিডিয়ারি সে আরেকটা দোকান বা একটা সোল ট্রেডারকে অ্যাকোয়ার করেছিল, সেখানে গুডউইল নামে একটা এন্ট্রি ছিল। ওই গুডউইলটা আসলে আমার কাছে ভ্যালুলেস, এই কারণে আমি এটাকে জিরো করে রাখি। কিন্তু জিরো করার জন্য আমাকে মাইনাস দিতে হবে আর কি। আর যখন অ্যাকুইজিশন করছিলাম তখন কি ভাই এই গুডউইলটা 33,000 ছিল? না, তখন 45,000 ছিল, তখন 45,000 ছিল, এখন 33,000। এখন 33,000 আমার গ্রুপের খাতায় না, সাবসিডিয়ারি বুলোয়ারের খাতায় 33,000 আছে। ঠিক আছে, তো আমরা ডিফারেন্সটা ভাই কি হবে? ডিফারেন্সটা আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখি। আচ্ছা, আমরা হচ্ছে 45,000 বিয়োগ দিব। এটা তো আপনার জন্য নতুন মনে হলে এটা একবার দেখলে মনে থাকবে, সিম্পল জিনিস। তো আমরা এরপরে যে অ্যাডজাস্টিং আছে এইগুলা না করে আমরা হচ্ছে না পড়ে আমরা ওয়ার্কিংসে চলে যাব। তো ওয়ার্কিংসে আমরা করব নেট অ্যাসেট অফ বুলোয়ার, গুডউইল অফ বুলোয়ার অ্যান্ড এনসিআই অফ বুলোয়ার, এই তিনটা আমরা এই অ্যাডজাস্টিং থেকে করতে পারবো। তবে নেট অ্যাসেট এবং এনসিআই গুডউইল আসলে তিনটারই আবার একটু ওপেন রাখতে হবে, শেষে আসলে পড়তে হবে, কারণ এই তিনটারই আবার অ্যাডজাস্টিং থাকতেও পারে। তো আমার এখানে দাগানো ছিল, ওটার জন্য মোটামুটি ঠিক আছে। ধরেন এখানে এইগুলা যোজিনির, অর্থাৎ একসাথেই তো আছে এই 3 নাম্বারটা, তো যোজিনিটা বাদে আমরা এই বাকিগুলো আরেকটু করে ফেলব, তবে আমরা স্ট্রাকচার আগে রেডি করে ফেলি। ভাই এমনি পরীক্ষার সময় যখন আমরা প্রশ্ন পাবো হ্যাঁ, তখন কি আমরা সবগুলো অ্যাডজাস্টমেন্ট করে না না না, অ্যাডজাস্টমেন্ট পড়বেন না। আমরা 5টা বা 6টা থাকলে, ছোট থাকলে পড়বেন, নইলে আপনি একটা অ্যাডজাস্টমেন্ট করে ওয়ার্কিংসে চলে যাবেন। কিন্তু আপনার মাথায় খেয়াল থাকবে যে আপনাকে আবার নিচে দেখতে হবে। আপনাকে 3-4টা এন্ট্রি আছে যেগুলা, যেমন এনসিআই, গ্রুপ রিটেন আর্নিংস, ইভেন গুডউইল, এগুলার এন্ট্রিগুলা পরে আরও কারেকশন থাকতে পারে, যেটা একটু নিচে দেখে নিতে হবে আর কি। আমরা আপাতত রেডি করি জি জি এই মেলমতের জন্য, মেলমত না সরি, বুলোয়ারের জন্য। তো বুলোয়ারের নেট অ্যাসেট আগে রেডি করব। হ্যাঁ, বুলোয়ারের নেট অ্যাসেট। তো বুলোয়ারের নেট অ্যাসেট অ্যাট অ্যাকুইজিশন এবং রিপোর্টিং। তো আমরা রিপোর্টিংটা আগে নেই। রিপোর্টিং আমাদের ব্যালেন্স শিটে দেওয়া আছে।
চলে আসলাম ব্যালেন্স শিটে। আমাদের বুলের হচ্ছে মাঝখানেরটা, হ্যাঁ, মাঝখানের রিপোর্টিং হচ্ছে 2,50,000 শেয়ার ক্যাপিটাল, আর শেয়ার প্রিমিয়াম হচ্ছে এর নিচের এন্ট্রিটা জিরো আসছে। আর রিটেইন আর্নিংস, এটা আবার নিয়ে আসি উপর থেকে। রিটেইন আর্নিংস এই যে দেওয়া আছে মাঝখানে, এটা হচ্ছে 1,17,900। তাহলে আমরা 3টা পাইলাম। আর অ্যাট অ্যাকুইজিশন আমরা শেয়ার নিয়ে যেহেতু কোনো কথা নাই, আমাদের সেম ধরে নিব, শেয়ার প্রিমিয়াম সেম ধরে নিব। বুঝতেছেন তো? জি জি এই 4টা এন্ট্রি তো বুঝছেন। রিটেইন আর্নিংস এটা নিয়ে একটু কথা আছে। এটা হচ্ছে আমাদের রিটেইন আর্নিংসটা আমাদের অ্যাডজাস্টিং এ খুঁজতে হবে। তো এখানে ছিল যে 81,400, এটা হচ্ছে আমাদের রিটেইন আর্নিংস এর অ্যাট অ্যাকুইজিশন। তো অ্যাট অ্যাকুইজিশন রিটেইন আর্নিংস হলো। এখন আমাদের প্রি অ্যাকুইজিশন গুডউইল ছিল। তো আপনারা যেই প্রশ্নটা করছিলেন যে আগে গুডউইল থাকলে কি হবে, কিভাবে কি করব। তো আমরা যেটা করব, এখানে হচ্ছে সব সাম দেওয়া, তো এখানে হচ্ছে মাইনাস বসাবো। -45,000। ওর একটু খেয়াল করবেন, তার যে রিটেন আর্নিংস এবং নেট অ্যাসেট আছে, এর ভিতরে 45,000 নামের একটা গুডউইল অ্যাসেট আছে, এটা তো ঠিক। জি তো 45,000 নামের গুডউইল অ্যাসেট থাকার কারণেই তার নেট অ্যাসেট এত বেশি হয়েছে। এই অ্যাসেটের ভ্যালু আমার কাছে জিরো, এই কারণে এই জিনিসটাকে আমার এখান থেকে 45,000 মাইনাস করতে হবে। তো এখানে আমি 45,000 মাইনাস দিয়ে দিলাম। আর ওর রিপোর্টিংয়ে যে নেট অ্যাসেট আছে এর ভিতরে 33,000 বেশি আছে, 12,000 সে অলরেডি ইম্পেয়ার করেছে। 12,000, এখানে 33,000 বেশি আছে এটার ভিতরে। তো এই 33,000 আমি মাইনাস করে দিলাম। এবার এটা নিয়ে প্রশ্ন থাকলে বলতে পারি। না এবার বুঝতে পারছি ভাই, এবার পুরোপুরি। যেখানে যত বেশি আছে এখান থেকে তত আমি কমায় দিই। তারপর আসেন গুডউইল অফ বুলওয়্যার। গুডউইল অফ বুলওয়্যারের মধ্যে কনসিডারেশন আমার তো মুখস্থ হয়ে গেছে, 3 লাখ। এভাবে এই যে 3 লাখ দিয়ে সে কিনেছে, ঠিক আছে। তো আমরা ফর্মুলা জানি যে কনসিডারেশন ট্রান্সফার, ক্যাশ থাকতে পারে, কন্টিনজেন্ট থাকতে পারে, ডেফার্ড কনসিডারেশন থাকতে পারে, বিভিন্ন ধরনের কনসিডারেশন আছে, সবগুলো এখানে দিব। এরপর আমাদের এনসিআই হচ্ছে 20%। এটা কিভাবে পাইলাম? সে বলেছে 80% রিকোয়ার করেছে। 80%। আপনারা যখন করবেন তখন এরকম দাগ দিয়ে নেবেন, মার্কার দিয়ে 80% রিকোয়ার করেছে। এখানে 3 লাখের মধ্যে দাগ দিবেন, একবার পড়ার সময় দাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে 81,000 দিয়ে দাগ দিবেন। আর 1 জানুয়ারি 2018 এটা আমার দাগ দেওয়ার প্রয়োজন নাই, কারণ এটা ইম্পর্টেন্স আমার কাছে নাই, যেহেতু 1 বছরেরও অনেক বেশি আগের। মাঝখানে হলে দাগ দিতাম। তো আমরা তাহলে যেখানে ছিলাম, আমাদের এনসিআই এটা হচ্ছে 20%, যেহেতু 80% রিকোয়ার করেছে। 20% কার কোন তারিখের? এটা হচ্ছে এনসিআই এট অ্যাকুইজিশন, কনসিডারেশন এট অ্যাকুইজিশন, এনসিআই এট অ্যাকুইজিশন, নেট অ্যাসেট এট অ্যাকুইজিশন, গুডউইল এট অ্যাকুইজিশন। বুঝতে পারছেন? সব হলো অ্যাকুইজিশনের ডেটের। জি জি তো এই অ্যাকুইজিশন হচ্ছে আমার এই যে নেট অ্যাসেটটা পাইলাম তার 20%। আর লেস নেট অ্যাসেট এট অ্যাকুইজিশন, এটা ফুল এনসিআইটা, ফুল নেট অ্যাসেটটা 2,86,000 এটা মাইনাস করেছি। আর তাহলে আমরা পালাম গুডউইল এট অ্যাকুইজিশন। এরপর আছে, আমরা বলছিলাম যে গুডউইল এটা ওপেন রাখবো, যে অনেক সময় ইম্পেয়ারমেন্ট থাকে। তো এখানে ইম্পেয়ারমেন্ট আছে কিনা আমরা এখন খুঁজতে হবে। তো আমাদের মাঝখানের এই 3 নাম্বার এন্ট্রিটা পুরোটাই যোজিনি নিয়ে, কনসিডার যোজিনি, হ্যাঁ, যোজিনি নিয়ে 3 নাম্বার, এটা আমরা পড়লাম না। 4, 5, 6 দেখতে পারি।
4-এ বলছে মেলমথ অ্যাকোয়ার্ড পেনিংটন, অর্থাৎ এটা অ্যাসোসিয়েট নিয়ে, অ্যাসোসিয়েট কত টাকা দিয়ে কিনেছে এবং ফেয়ার ভ্যালু কত ছিল এটা। তারপর বলছে সে কত প্রফিট করেছে। এই 4 নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েটের। 5 নাম্বারে আসি। 5 নাম্বার বলছে যে সে জোজিনি, বুলওয়্যার এবং মেলমথের কাছে গুড সেল করেছে, তাহলে পিইউআরপি এখানে আসবে, ইন্টারগ্রুপ ট্রানজ্যাকশন আসবে। তো আমাদের গুডউইল ক্যালকুলেশন ইন্টারগ্রুপ ট্রানজ্যাকশন বা পিইউআরপির কোনো ইম্প্যাক্ট নাই, বাট আমরা যখন গ্রুপ রিটেন আর্নিংস করবো তখন সেখানে কিছু কারেকশন থাকবে। তো এটা পড়ার সাথে সাথে আমি অ্যামাউন্ট না লিখে অন্তত পাশে পিইউআরপি লিখে রাখবো এবং ইন্টারগ্রুপ ট্রানজ্যাকশন এটা লিখে রাখবো। 6 নম্বরে এসে দেখতেছি যে মেলমথ হ্যাজ আন্ডারটেকেন ইম্পেয়ারমেন্ট রিভিউ অফ গুডউইল, আইডেন্টিফাইড 7,000 রিকগনাইজড ইন রিলেশন টু বুলওয়্যার। মানে বুলওয়্যারের এখানে 7,000 ইম্পেয়ারমেন্ট হয়েছে, আর আদার অন্য কোনো প্রবলেম নয়, দেয়ার আর নো কিউমিউলেটিভ ইম্পেয়ারমেন্ট। তাহলে আমরা এটা পেলাম যে 7,000 ইম্পেয়ারমেন্ট হয়েছে। এখন আমাদের ওয়ার্কিংসে আসি। গুডউইল আমরা ক্যালকুলেট করে এট অ্যাকুইজিশন পেয়েছি, আর ইম্পেয়ারমেন্ট আমরা করব হচ্ছে 7,000। তো আমার এখানে সাম দেওয়া আছে, এই জন্য আমি মাইনাস দিচ্ছি, -7,000। তো আমাদের এভাবে গুডউইল চলে আসলো। এই গুডউইলটার নাম হচ্ছে গুডউইল এট রিপোর্টিং। গুডউইল এটা কিন্তু বুলওয়্যারের গুডউইল, সাথে আবার জোজিনি আছে, জোজিনির গুডউইল থাকতে পারে। তারপর হচ্ছে এনসিআই বুলওয়্যার। এনসিআই এর শুরু হবে অ্যাকুইজিশন দিয়ে। এনসিআই অ্যাকুইজিশন আমরা অলরেডি জানি যে বুলওয়্যারের এনসিআই ছিল 20% এবং বুলওয়্যারের নেট অ্যাসেট ছিল 2,86,000। এটা 20% আমরা এনসিআই অ্যাকুইজিশন অলরেডি নিয়েছি, 57,280। এই অ্যামাউন্টটা এখানে আসবে। তার সাথে যোগ হবে এনসিআই পোর্শন অফ পোস্ট অ্যাকুইজিশন। তো আপনারা যখন অ্যাট রিপোর্টিং এবং অ্যাট অ্যাকুইজিশন বের করবেন, এটার পার্থক্যটা এখানে করে নেবেন। তো এই 48,500 দ্বারা কি বোঝায় কেউ বলতে পারেন? অ্যাকুইজিশন করার পরে বুলওয়্যারের কত টাকা হচ্ছে কি প্রফিট হয়েছে। জি, অ্যাকুইজিশনের পরে বুলওয়্যারের 48,500 টাকা প্রফিট হয়েছে। এই 48,500-র মধ্যে গ্রুপের দাবি হচ্ছে 80% আর এনসিআই এর দাবি হচ্ছে 20%। তো এর 20% আমরা এখানে নিব। এই 48,500 20% নিয়েছি। তো এটা আমরা এখানে ক্লোজ করব, কিন্তু কথা হলো অন্য অঙ্কে কি থাকতে পারে, অন্যান্য অঙ্কে এটার মধ্যে কারেকশন থাকতে পারে। কি ধরনের? আর অন্যান্য লস টস থাকতে পারে, পিইউআরপি থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। তো এখানে আর নাই, আমরা তাহলে এই প্রফিটের সাথে এটা যোগ করে 66,000 ক্লোজ করলাম। ভাই উপরে যে একটা বুলওয়্যারের পিইউআরপি আমরা দেখলাম, আচ্ছা আমরা আবার দেখে নিই। বুলওয়্যারের পিইউআরপি আছে, কিন্তু এখানে সেল করেছে কে তার প্রফিট, কিন্তু বুঝছেন, জোজিনি সেল করেছে। আমার তো প্রশ্নটা আগে পড়া, এই জন্য আমি ইজিলি বলতে পারছি আর কি। আপনি একটু মিলায় দেখে নেবেন কে সেল করেছে, এটা আপনি পয়েন্টটা ভালো ধরছেন, এটা আমার জানতে হবে। এখানে যেহেতু জোজিনি, বুলওয়্যার এবং মেলমথের কাছে সেল করেছে, তাহলে জোজিনির এই গ্রুপ রিটেন আর্নিংস অথবা জোজিনির এনসিআই ইত্যাদির মধ্যে এই প্রফিটের অংশ থেকে যাবে, এটা বের করতে হবে। জি, ধন্যবাদ। তো এখানে আর অ্যাডজাস্টিং নাই। আমরা এনসিআই অফ বুলওয়্যার পাইলাম। তারপর আমরা জোজিনিরও 3টা করব। জোজিনির নেট অ্যাসেট, জোজিনির গুডউইল, জোজিনির এনসিআই। আসলে জোজিনির এনসিআই হবে না, কারণ জোজিনি 100%। তো আমরা এখন জোজিনির যেই অ্যাডজাস্টমেন্ট আছে 3টা বা 4টা, এটা পড়বো। এর আগে উপরে কি জোজিনি নিয়ে কোনো কথা ছিল কিনা দেখতে পারি। জোজিনি নিয়ে সে জাস্ট বলছিল যে 1 জানুয়ারি 2021 সে অ্যাকোয়ার করেছে, তার মানে ঠিক 1 বছর আগে। এটা আমার জন্য সুবিধাজনক, এটা নিয়ে আমার মাথায় কোনো হেডেক নেওয়ার দরকার নাই, যেহেতু ঠিক 1 বছর আগে তার পুরো প্রফিটটাই আসবে। আমরা এখন জোজিনির অ্যাডজাস্টমেন্টে আসি। জোজিনির অ্যাডজাস্টমেন্টে প্রথম লাইনে বলছে যে কনসিডারেশন অফ জোজিনির 2,75,000 ক্যাশ, অফ হুইচ 1,75,000 ওয়াজ পেড অন 1 জানুয়ারি 2021। The remaining 1 lakh is payable on 1 জানুয়ারি 2023.
আমার একটু বলবেন, এখানে তো 2,75,000 আসলে সে দিচ্ছে, কিন্তু প্রথম দিচ্ছে 1,75,000। এটার নাম কি? 1,75,000-এর নাম হচ্ছে ক্যাশ কনসিডারেশন। ক্যাশ ক্যাশ কনসিডারেশন, কনসিডারেশন। আর 1,75,000 যে এটার নাম কি? ডেফার্ড কনসিডারেশন। ডেফার্ড কনসিডারেশন। আচ্ছা, আমরা করি না এখনো। ডেফার্ড হইতে পারে, কন্টিনজেন্ট হইতে পারে। ডেফার্ড আর কন্টিনজেন্টের পার্থক্য তো জানেন? জি, ডেফার্ড মানে পরে দেওয়া, কন্টিনজেন্ট মানে শর্ত জুড়ে দেওয়া। জি। তো ডেফার্ড মানে কোনো শর্ত নাই, আমি জাস্ট এখন পারছি না, 1.5 বছর, 2 বছর, 3 বছর পরে দিব। আর কন্টিনজেন্ট হচ্ছে আমি 2 বছর পরে দিব, যদি আপনি প্রফিট করতে পারেন, যদি সেলস টার্গেট ফিল আপ করতে পারেন, যদি শেয়ারের দাম বেশি থাকে, নানান শর্ত দিয়ে দিতে পারেন। শর্তযুক্ত হলে এটা কন্টিনজেন্ট। তো এখানে শর্তযুক্ত আছে, আমরা করি। 1 লাখ দিবে শর্তযুক্ত, এটার নাম হচ্ছে কন্টিনজেন্ট। কন্টিনজেন্ট। তো 1 লাখের দিবে হচ্ছে 1 জানুয়ারি 2023। আপনার ডেটটাও খেয়াল রাখতে হবে। আমরা করছি 1 জানুয়ারি 2021, 23-এ দিবে, মানে 2 বছর পরে। ইফ দ্য পোস্ট ইকুয়েশন প্রফিট এক্সিড সার্টেন অ্যামাউন্ট অফ দ্য ডেট, কোনো একটা অ্যামাউন্ট যদি প্রফিট বেশি হয় তাহলে দিবে। 1 জানুয়ারি 2021, প্রবাবিলিটি অফ যোজিনি হিটিং প্রফিট টার্গেট। 1 জানুয়ারি 2021-এ বসে আমি চিন্তা করছি এই 1 লাখ দিতে হবে, এটার ভ্যালু হচ্ছে 65,000। তাহলে আমার একটা লাইবিলিটি হবে কত? 65,000। তাহলে কন্টিনজেন্টের ভ্যালু হচ্ছে একুইজিশনে 65,000। আবার 31 ডিসেম্বর 21-এ এটার ভ্যালু হচ্ছে ভালো গিয়ে দাঁড়াইছে 80,000। তার মানে আমার এট একুইজিশনেরটা একটা ভ্যালু আছে 65,000। এট একুইজিশন আমার কখন লাগে? গুডউইল ক্যালকুলেশনে। আর এট রিপোর্টিং এর একটা ভ্যালু আছে। এট রিপোর্টিং এর ভ্যালুটা আমার কোথায় লাগবে? আমার ব্যালেন্স শিটে লাগবে। আমার ব্যালেন্স শিটে লাগবে। তো আপনার যদি এটা না বাড়ে, তাহলে এই 65,000 নিয়ে সে মনে করেন কোনো এন্ট্রি দেয় না, তাহলে আপনার 65,000 কি হবে? একটা লায়াবিলিটি আপনার থাকবে, একটা লায়াবিলিটি থাকবে। আর এই লায়াবিলিটিটা যেহেতু বেড়ে গেছে, আপনারা এখন আমাকে একটু বলবেন যে লায়াবিলিটি বাড়লে আমরা জার্নাল এন্ট্রি কি দিই? লায়াবিলিটি বাড়লে লায়াবিলিটি ক্রেডিট হবে, সেটা বাড়ে। আর ডেবিট এক্সপেন্স ডেবিট হবে, ঠিক আছে? লায়াবিলিটি ক্রেডিট হবে। তো লায়াবিলিটি আমাকে 80,000 করতে হবে, আর এক্সপেন্স ডেবিট হবে। তো আমার এখানে এক্সপেন্স নিয়ে চিন্তা কম, কারণ হচ্ছে আমার পিএল করতে হচ্ছে না। আমাদের পিএল এর এক্সপেন্সগুলো কোথায় যায়? আমাদের সব অ্যাডজাস্ট হয় হচ্ছে রিটেন আর্নিংস, ঠিক আছে? রিটেন আর্নিংস থেকে আমরা বাদ দিয়ে দিই। এরপর দেখি যোজিনি ভ্যালুজ ইটস ইনভেন্টরিজ স্ট্যান্ডার্ড কস্ট বেসিস গ্রুপ অ্যাকাউন্টিং পলিসি ওয়েটেড অ্যাভারেজ বেসিস। তো গ্রুপের অ্যাকাউন্টিং পলিসি অনুযায়ী আমরা সাবসিডিয়ারির অ্যাকাউন্টস কি চেঞ্জ করতে পারি? না ভাই, সাবসিডারির মতো অ্যাকাউন্টস করবে। সাবসিডিয়ারির মতো করবে। আর গ্রুপ যখন করব তখন গ্রুপের অ্যাকাউন্টসটা আমরা নতুন করে করতে পারবো প্রেজেন্টেশনের সুবিধার্থে। আইএস 8 আমাদেরকে এই পারমিশনটা দিয়েছে। তো এই অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে অ্যাকাউন্টিং পলিসি অনুযায়ী বলছে যে 1 জানুয়ারি 2021-এ $2,000 বাড়ে, আর 31 ডিসেম্বর 2021-এ $8,000 বাড়ে ইনভেন্টরির ভ্যালু। তাহলে আমি ইনভেন্টরির ভ্যালু কি করব? 1 জানুয়ারিতে 2,000 বাড়াবো, আর 31 ডিসেম্বরে 2021-এ এটা 8,000 বাড়াবো, ঠিক আছে? এটা হচ্ছে পলিসি চেঞ্জের কারণ। দ্য রিটেন আর্নিংস অফ যোজিনি 28,900। তাহলে আমরা আমাদের স্ট্রাকচারে আসি। আমাদের প্রথম স্ট্রাকচার হচ্ছে নেট অ্যাসেট অফ যোজিনি। নেট অ্যাসেট অফ যোজিনি শেয়ার ক্যাপিটাল। এট রিপোর্টিংটা আমি প্রশ্ন থেকে নিলাম। আমাদের যোজিনি হচ্ছে 3 নাম্বার আইটেম লাইন। প্রশ্ন থেকে আমরা রিটেন
আমাদের হচ্ছে শেয়ার ক্যাপিটাল 1,80,000 নিলাম। তারপর আছে প্রিমিয়াম এবং রিটেন্ড আর্নিংস। শেয়ার প্রিমিয়াম আমি এক্সেলে টান দিয়ে দিচ্ছি, নিচেরটাই জাস্ট 0 আসছে, আর তারপরটা আছে রিটেন্ড আর্নিংস, এটা আসছে 1,03,400, একজাক্ট চলে আসছে। আর এট অ্যাকুইজিশনে সমান দিয়ে দিব, প্রিমিয়ামের জন্য 0 দিয়ে দিব, আর শুধুমাত্র রিটেন্ড আর্নিংস। এগুলো অঙ্ক যদি একবার করেন সব কিন্তু একই রকম, শুধু রিটেন্ড আর্নিংসের চেঞ্জ থাকে। যদি মনে থাকে 28,900 বা এরকম একটা অ্যামাউন্ট ছিল লাস্ট লাইনটাই, 28,900, তাহলে আমরা রিটেন্ড আর্নিংস হচ্ছে 28,900 দিয়ে দিব। তো আমাদের হয়ে গেছে। এখন ইনভেন্টরি ইনক্রিজ, এটা পলিসি চেঞ্জের কারণে আমরা বলছিলাম যে এট অ্যাকুইজিশনে, অর্থাৎ 1 জানুয়ারি 2021-এ তার 2,000 বেশি ছিল। এই 2,000 বেশি আমরা যেহেতু গ্রুপ অ্যাকাউন্টস করছি, এখানে 2,000 বেশি দিব। আর আমরা যখন রিপোর্টিংয়ে আমাদের 31 ডিসেম্বরে বলছে আমাদের 8,000 বেশি গ্রুপের ক্ষেত্রে, গ্রুপের ভ্যালুয়েশন অনুযায়ী 8,000 বেশি, তাহলে আমি এখানে 8,000 দিয়ে দিলাম। তো এটার সাথে আমাদের যোজিনির পিইউআরপি আছে। এই পিইউআরপি আমরা জানি যে বিয়োগ করতে হয়। তো আমাকে একটু বলবেন যে পিইউআরপিটা আমরা অ্যাট অ্যাকুইজিশন থেকে বিয়োগ করব নাকি রিপোর্টিং থেকে করব, না দুই জায়গা থেকেই করব? পিইউআরপিটা কোথায় বিয়োগ হয়? রিপোর্টিং এ হবে। শুধু রিপোর্টিং এ বিয়োগ হবে। ধন্যবাদ। তো আমরা পিইউআরপিতে একটু চলে যাই। এভাবে আপনি অঙ্ক কইরা একটু এটা ক্লোজ না করে পরেরটা করে ফেলতে পারেন, সমস্যা নেই। তো পিইউআরপি চাইলে এর নিচেও পিইউআরপি ওয়ার্কিংস করতে পারেন। তো আমরা পিইউআরপি ওয়ার্কিংসটা এখানে করেছি। তো আমরা পিইউআরপিটা আগে পড়ে বুঝি, তারপরে ওয়ার্কিংসটা করব, তারপরে ভ্যালু ওইটা নিয়ে আসবে। পিইউআরপি দেখেন, পিইউআরপির আমরা এখন আমরা একটু নোট করে রাখি, তো নোটে চলে গেলে আমাদের পড়তে সুবিধা হবে, নাহলে 1 থেকে 6 পর্যন্ত আবার পড়লে আপনি গুলায় ফেলবেন। তো এখানে একটা পিইউআরপি চিহ্ন দিয়ে রাখছিলাম যখন আমরা প্রশ্নটা পড়ি। তো এখন দেখেন আমাদের আইডেন্টিফাই করতে হবে কে সেল করেছে। তাহলে সেল করেছে যোজিনি, এবং কার কাছে সেল করেছে? বুলোয়ার এবং মেলমতের কাছে। যোজিনি সেল করেছে 9,000 আর 15,000, আর মার্কআপ ছিল 20%। তো মার্কআপ মানেই আমাদের হচ্ছে, আপনারা জানেন যে গুণ দিব কত দিয়ে, একটু বলেন? 20/120। আর মার্জিন থাকলে আমরা সরাসরি গুণ দিতাম, কিন্তু মার্জিনের অঙ্ক 95%-ই আসে না, কারণ বেশি সহজ হয়ে যায়। আর মার্কআপের অঙ্ক আসে 95% ক্ষেত্রে, যে মার্কআপ 20%, 25 হলে 25/125, এর মতো সহজ আর নাই। মানে পিইউআরপি পড়বেন আর বের হয়ে যাবে। তো এটা দেখতে হবে আমার কত ইনভেন্টরি শেষে রয়ে গেছে ওইটুকের জন্য। এখানে বলছে যে হেল্ড অল অফ দিস গুডস বুলোয়ারের কাছে 9,000 পুরোটাই আছে, আর মেলমতের কাছে আছে হাফ অফ দ্য গুডস। তো আমাদের, আমি একটু আপনাদের এখানে স্মরণ করে দিই, এই জিনিসটা আমাদের খুব চোখে এড়ায় যায়, খুব বেশি। এই হাফটা তারা করে কি কথায় দেয়, আমরা অ্যাকাউন্টেন্টরা সবসময় কি অঙ্কগুলা ফিগারগুলো বেশি চোখে পড়ে। এরকম যদি 50% থাকতো আপনার চোখে বেশি পড়তো, ওরা আপনাকে ভুল করার জন্য হাফ অফ দ্য গুডস এটা বলে। প্রশ্ন পরীক্ষার হলে মাথা গরম থাকে সব করতে করতে, এখানে চোখ পড়ে না, আমরা পুরোটায় 15,000 ধরে করে ফেলি। তো আমার তাহলে কি করতে হবে? 9,000-কে গুণ দিতে হবে 20/120 দিয়ে, 15,000-এর অর্ধেক 7,500-কে গুণ দিতে হবে 20/120 দিয়ে। যা আসে এটা হচ্ছে যোজিনির প্রফিট, তা যোজিনির নেট অ্যাসেট থেকে, রিপোর্টিং থেকে বাদ দিতে হবে। কথা ক্লিয়ার? জি ভাই, কিন্তু এখানে কি বুলওয়ার আর মেলমথের কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না এই ক্ষেত্রে? আচ্ছা, বুলোয়ার মেলমতের অ্যাডজাস্টমেন্ট হবে, ইনভেন্টরিতে হবে, রিসিভেবলে হবে, পেয়েবলে হবে। ঠিক আছে, আমি কমপ্লিটলি আবার বলি তাহলে। যোজিনি যেহেতু গুড সেল করেছে 9,000 15,000, যোজিনি রিসিভেবল থাকবে 9,000 এবং 15,000, অর্থাৎ 24,000 যোজিনি রিসিভেবল। যোজিনির রিসিভেবল থেকে 24,000 বাদ দিব। ঠিক আছে, আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কি করব?
24,000 বাদ দিব। এখন আমাকে বলবেন যোজিনীর রিসিভেবল, এটা ব্যালেন্স শিটে গ্রুপ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে এটা কি হয়? যোগ হয়। সাবসিডিয়ারি অ্যাসোসিয়েট, সরি অ্যাসোসিয়েট না, সাবসিডিয়ারি এবং প্যারেন্টের সব রিসিভেবলে যোগ হয়। তাহলে সবার রিসিভেবল যোগ করে এখান থেকে 24,000 বাদ দিয়ে দিব। ডান। আরেকটা কাজ হবে, বুলওয়ারের পেয়েবল 9,000 এবং মেলমতের পেয়েবল 15,000, দুইজনেরই পেয়েবল 15,000 আর 9,000, 24,000, এটাও বাদ দিব। কেন একসাথে করতে পারছি? কারণ হচ্ছে দুইজনের পেয়েবল আমরা শেষ মুহূর্তে যোগ করব, প্যারেন্টের পেয়েবলও যোগ করব, সবার পেয়েবল যোগ করে এই 24,000 বাদ দিয়ে দিব, সবার রিসিভেবল যোগ করে 24,000 বাদ দিয়ে দিব। আরেকটা কাজ করব, যেই প্রফিটটা বের হবে আনরিয়েলাইজড প্রফিট, এটা এখন যোজিনী থেকে বাদ দিচ্ছি 9,000 এবং 7,500-এর 20/120-এর গুণফল। সাথে আমাদের ইনভেন্টরিতে থাকবে মেলমতের ইনভেন্টরি এবং বুলওয়ারের ইনভেন্টরি, দুইজনের ইনভেন্টরিতে এই প্রফিটটা থেকে যাবে। তো দুইজনের ইনভেন্টরি, আমরা তিনজনের ইনভেন্টরি একসাথে যোগ করে ফেলি যখন আমরা ব্যালেন্স শিটটা করি। তো সব ইনভেন্টরি থেকেই প্রফিটটা বাদ যাবে। এবার ক্লিয়ার হলো? জি ভাই, আমি আরেকবার এক লাইনে বলে দিচ্ছি, যোজিনীর প্রফিট থেকে বাদ দিব, বা যোজিনীর প্রফিট তো আমাদের ব্যালেন্স শিট আমরা করছি না, যোজিনীর নেট অ্যাসেট এট রিপোর্টিং থেকে বাদ দিব যোজিনীর যেই আনরিয়েলাইজড প্রফিট 15,000, 9,000 এবং 7,500-এর 20/120। দ্বিতীয় কাজ করব, অ্যাকাউন্ট পেয়েবল এবং অ্যাকাউন্ট রিসিভেবল গ্রুপে যেহেতু সব যোগ করে ফেলি, গ্রুপ থেকে বাদ দিয়ে দেব। আরেকটা কাজ করব, ইনভেন্টরি, দুইজনের ইনভেন্টরি, বুলওয়ার এবং মেলমতের ইনভেন্টরি, কিন্তু সব ইনভেন্টরি আমরা একসাথে যোগ করে ফেলি, এই কারণে টোটাল ইনভেন্টরি থেকে আমরা পিওআরপির পরিমাণ ইনভেন্টরি বাদ দিয়ে দিব। ডান। তো এখন পিওআরপি কত হয় দেখি। পিওআরপির ওয়ার্কিংসটা আমরা নেট সেট অফ যোজিনী করতে গিয়ে অর্ধেক পরে বসেছিলাম, পিওআরপি নাই বলে। পিওআরপির ওয়ার্কিংসটা এখানে 5 নম্বরে আমরা করেছি, যেখানে যোজিনী টু বুলওয়ারে 9,000 এবং মেলমতে 15,000। তো 15,000 লিখে আবার আমার এখানে 7,500 করেছি। কেন? কারণ 50% মান বা হাফ অফ দ্য গুডস রয়ে গেছে, 7,500। এখন আমরা 20/120 এই কাজটা করবো, 9,000-এর সাথে 20/120 গুণ দিব, যাতে রেজাল্ট আসে 1,500, আর 7,500-এর সাথে 20/120 গুণ দিব, যাতে রেজাল্ট আসে 1,250। আর এই টোটালটাই হলো আমার পিওআরপি 2,750। তাহলে 2,750 আমি এখান থেকে বাদ দিব, মাইনাস দিয়ে দিতে হবে যেহেতু সাম করা। 2,750 এখান থেকে বাদ দিব, আর 2,750 বাদ দিব ইনভেন্টরি থেকে, গ্রুপ ইনভেন্টরি, যেটা নিয়ে এতক্ষণ বলছিলাম, এটা থেকে 2,750 বাদ দিব। আরেকটা কাজ করব, এই দুইটার যোগফল 24,000 অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিব, আবার 24,000 অ্যাকাউন্ট পেয়েবল থেকে বাদ দিব। এরপর আসেন গুডউইল অফ যোজিনী। যোজিনীর গুডউইল যদি করতে যাই, তাহলে যোজিনীর কনসিডারেশন ট্রান্সফার্ড বের করতে হবে। কনসিডারেশন ক্যাশ ছিল 1 লাখ, কন্টিনজেন্ট ছিল, কন্টিনজেন্ট আমরা কত দিব? 1,75,000 দিব, নাকি 65 দিব, নাকি 80 দিব? বলেন। না ভাই, উপরে একটু নেওয়া যায়, দেখতাম আবার বিষয়টা। দিচ্ছি, তিনটা অ্যামাউন্ট ছিল, 1,75,000, 65, 80। লাইনটা ছিল এখানে যে সে 2,75,000 দিয়েছে, যার মধ্যে ক্যাশ ছিল, আচ্ছা আমার
মনে হয় ভুল হয়েছে। ক্যাশ ছিল 1,75,000 আর বাকি ছিল 1,00,000 কন্টিনজেন্ট। যে বাকিটা সে বলছে যে এই 1,00,000-এর ভ্যালু হচ্ছে 1 জানুয়ারিতে 65 এবং বছর শেষে 80। হ্যাঁ, এবার একটু চিন্তা করে বলেন। ভাই জোজিনিকে অ্যাকোয়ার করছে 1 জানুয়ারি 2023 না? 2021-এ আমরা ব্যালেন্স শিট করতেছি 21-এর। 1 জানুয়ারি 23-এ হচ্ছে সে অতিরিক্ত টাকা দিবে, কন্টিনজেন্ট পেমেন্ট। এখানে 80 হবে। 80 হবে। আমরা এখানে আমি বলি আমাদের গুডউইলটা যখন আমরা ক্যালকুলেট করি তখন সবকিছুই অ্যাট অ্যাকুইজিশন দিব, ঠিক আছে? সবকিছুই আমরা একটু নিচেরটা দিয়ে আমি আবার এক্সাম্পলটা দিচ্ছি আপনাদের জন্য, বারবার বলে নিছিলাম। তো সবার আগে আমি এখানে মনে হয় একটু ভুল করছি কোথায়, যে 1,00,000 দিয়েছি তো, এটা আসলে 1,75,000। আচ্ছা, এখন আপনার 80 যিনি বলছেন তার জন্য আমি আবার রিপিট করছি। আমরা গুডউইল অফ বুলোয়ারে আসি। তো কনসিডারেশন এটা অ্যাট অ্যাকুইজিশন, এনসিআই অ্যাট অ্যাকুইজিশন, নেট অ্যাসেট অ্যাট অ্যাকুইজিশন, গুডউইল তাহলে কি হবে? অ্যাট অ্যাকুইজিশন। সবে এখানে অ্যাট অ্যাকুইজিশন হবে, ঠিক আছে? এরপরে ইম্পেয়ারমেন্ট দিয়ে আমরা রিপোর্টিংয়ে যাব। তেমনিভাবে আমাদের যোজিনি করছিলাম, যোজিনির কনসিডারেশন অ্যাট অ্যাকুইজিশন ক্যাশ, কন্টিনজেন্ট অ্যাট অ্যাকুইজিশন কত হবে বলেন এখন? 65, ঠিক আছে? লেস নেট অ্যাসেট, তো নেট অ্যাসেট কত? নেট অ্যাসেট আমরা এই যে এখানে করেছি, অ্যাট অ্যাকুইজিশন নিব না রিপোর্টিং নিব? অ্যাকুইজিশন। অ্যাট অ্যাকুইজিশন। আচ্ছা, এনে হচ্ছে যোজিনি নেট অ্যাসেট, এখানে সবগুলাই তাহলে অ্যাট অ্যাকুইজিশন। তাহলে গুডউইলটা কয় তারিখের বের হবে? অ্যাট অ্যাকুইজিশন। মাইনাস দিতে হবে মনে হয়। হ্যাঁ, সান দেওয়া আছে তো, লেস নেট অ্যাসেট এটা মাইনাস হবে ২৫,১০০। তারপর আমাদের রিটেন্ড আর্নিংস, এটার নাম হচ্ছে আসলে গ্রুপ রিটেন্ড আর্নিংস। ভাই আরেকবার একটু বলবেন এখানে 65,000 কেন নিলাম? কারণ অ্যাট অ্যাকুইজিশনে এটা 65,000 ছিল, এটা হচ্ছে অ্যাট অ্যাকুইজিশন। আর 80 হচ্ছে অ্যাট রিপোর্টিং। আর এটা কি? তো অ্যাকুইজিশন ডেটে এটা হচ্ছে, এটাও অ্যাট অ্যাকুইজিশন। এখন আমরা তো এখানে সবই অ্যাকুইজিশন দিচ্ছি, তাহলে আমরা হয় 1,75,000 নিব অথবা 65 নিব, 80 তো নেওয়ার সুযোগ নাই, এটা ক্লিয়ার তো? জি জি। এখন আমরা 1,75 না নিয়ে 65 কেন নিলাম? এটা হচ্ছে ফেয়ার ভ্যালু। আপনারা IFRS 3 বিজনেস কম্বিনেশনটা পড়বেন। এখানে বলছে যে যদি কোনো কন্টিনজেন্ট কনসিডারেশন থাকে তাহলে ফেয়ার ভ্যালুতে দিবেন। আরেকটা কথা বলছে, যদি কোনো ডেফার্ড কনসিডারেশন থাকে তাহলে কি বলেন, এটা দেখি পারেন কিনা? ডেফার্ড কনসিডারেশন থাকলে কি কি করবো আমরা? প্রেজেন্ট ভ্যালু দিব, ঠিক আছে? IFRS 3 বলছে বিজনেস কম্বিনেশনে যদি কোনো ডেফার্ড কনসিডারেশন থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যাট অ্যাকুইজিশন নিব। আর যদি কোনো এটা 1 লাখ হবে না? এই যে কন্টিনজেন্ট অ্যাট আচ্ছা, অ্যাকুইজিশন। এটা 1 লাখ। আমরা এটা ভুল করতেছি, 1 লাখ। ওকে, মানে 1,75,000 ক্যাশ আর 1 লাখ বাকি ছিল। 1 লাখের ভ্যালুই হচ্ছে 65। আমরা 65 নিয়েছি, আমরা 80 নিতে পারলাম না। ডান। আমি পরের আইটেমে যাচ্ছি। হ্যাঁ, গ্রুপ রিটেন আর্নিংস। তো আমাদের মেলমথ গ্রুপ রিটেন আর্নিংস হচ্ছে মেলমথের রিটেন আর্নিংস। আমাদের রিটেন আর্নিংস মেলমথ হচ্ছে সবার প্রথমটা। হ্যাঁ, সে প্যারেন্টের রিটেন আর্নিংস। তারপর বুলোয়ারের 80%। আচ্ছা, এই বুলোয়ারের 80% মানে কিন্তু বুলোয়ারের নেট অ্যাসেটের 80% না, বুলোয়ারের যত ইনক্রিজ হয়েছে তার 80%।
ব্লু এর কত ইনক্রিজ হয়েছে? পোস্ট অ্যাকুইজিশনের নিতে পোস্ট অ্যাকুইজিশন 80%। ইয়েস, পোস্ট অ্যাকুইজিশন আমরা অ্যাকুইজিশন এবং রিপোর্টিং বের করে একটা বিয়োগফল করছিলাম। ব্লু এর এখানে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ব্লু এর নেট অ্যাসেট এই 48,500, এটা হচ্ছে ব্লু এর পোস্ট অ্যাকুইজিশন এর 80%। তো আমরা 80% করেছি 38,800। যোজিনি এটার কত পার্সেন্ট নিব? 100% পুরোটাই। 100%, কারণ যোজিনি নিজে আসলে 100% সাবসিডিয়ারি, আর 100% এর মালিক আমাদের কোম্পানি মেলমট। এখন আছে পেনিংটন। তো এখানে আমাদের অ্যাসোসিয়েটের প্রফিটটা আসবে, প্রফিটের আমাদের অংশটা আসবে। আমাদের অংশ কত? 30%। আর গ্রুপের কোনো গ্রুপের কোনো লস বা গ্রুপের কোনো প্রফিট, গ্রুপের এক্সপেন্স ইনকামে হিট করে এরকম কোনো আইটেম থাকে আসবে। তো আমরা আরেকবার সবগুলা অ্যাডজাস্টমেন্ট আবার করব। গ্রুপ গুডউইল ইম্পেয়ারমেন্ট, এখানে আমি -7,000 দিব। এটা গ্রুপের খরচ, গ্রুপের গুডউইল ইম্পেয়ারমেন্ট হয়েছে, গুডউইলটা গ্রুপের, ইম্পেয়ারমেন্ট হয়েছে গ্রুপের। কন্টিনজেন্ট কনসিডারেশন আপনারা জানেন যে 65 ছিল, এখন 80 হয়েছে। তাহলে এখানে যেই 15,000 তো নাকি 25,000, 15,000, এখানে যে 15,000 এটা গ্রুপের খরচ। আর পেনিংটনে এটা পজিটিভ আসবে। তো আপনারা হচ্ছে এগুলো আবার অ্যাডজাস্টিং গুলো করতে হবে। এর মধ্যে আমাদের এটা মেলমত নিয়ে আছে, মেলমতের একুয়ার, এখানে মেলমতের সব মেলমত ব্লু এর কে একুয়ার করেছে এটা। এখানে আছে জুজিনিকে, মানে গ্রুপের খুব একটা কিছু নাই। আর আমাদের যেটা আছে পেনিংটন, এটা গ্রুপের প্রফিট হিসাবে আসবে, ওয়ার্কিংস করে বের করব। আর পিওআরপিটা খেয়াল করে দেখবেন, যেহেতু যোজিনি সেল করেছে, যোজিনি একটা অ্যাসোসিয়েট, সে কারণে যোজিনির নেট অ্যাসেট আমরা অ্যাডজাস্ট করে ফেলছি, এটা গ্রুপ রিটেন আর্নিংসে আসবে না। যদি এখানে মেলমত সেল করতো তাহলে গ্রুপ রিটেন আর্নিংসে পিওআরপি বাদ যেত। ঠিক আছে, একটু ক্লিয়ার থাকবেন। আর মেলমতের এইখানে দেখেন 7,000 হচ্ছে মেলমতের ইম্পেয়ারমেন্ট, ওই 7,000 আমরা বাদ দিয়েছি। তো আমরা এখানে আমাদের অঙ্ক মোটামুটি গুছিয়ে চলে আসছে, গ্রুপ রিটেন আর্নিংস বের হলো। একটা পেনিংটনের ইনক্রিজের 30% আমরা নিব, কিন্তু এটা ভাই কন্টিনজেন্ট কনসিডারেশনের একটু ওয়ার্কিংস করে আসি। জি, কন্টিনজেন্ট কনসিডারেশনটা বছরের শুরুতে ছিল 65, বছর শেষে হলো 80। তাহলে আমি তো একটু দেখাই দিয়েছিলাম যে এখানে একটা এক্সপেন্স হবে, আপনারা আমার সাথে একমত ছিলেন যে কন্টিনজেন্ট কনসিডারেশনের একটা এক্সপেন্স ডেবিট হবে আর লায়াবিলিটি ক্রেডিট হবে। তো এক্সপেন্স আমাদের যেহেতু প্রফিট আর লস আমরা করছি না, এক্সপেন্সটা আমরা দেখাবো রিটেন আর্নিংসে। ভাইয়া বাকি 20,000 কি হবে বাদ? আবার বাড়লে দিবেন পরের বছর বছর যদি গিয়ে বলে 80 হবে, হইলো, আর না হইলে তো আপনার লাভ হইলো। এই তাহলে কি ভাই আমরা এই 20,000টা রিটার্ন আর্নিংসে কমাইছিলাম ক্লোজিং এর রিপোর্টিং ডেটে? এই যে এখন কমাচ্ছি, এটাই তো করতেছি। এই যে ক্লোজিং এর রিপোর্টিং এ এটা গ্রুপের এটা খরচ, এই গ্রুপের এখান থেকে আমরা 20,000, কোন 20,000, সরি 15,000। 15,000, 15,000 আমরা বাদ দিচ্ছি এখন গ্রুপের। জি বুঝতে পারছি। তো এটাই আমরা করব, এটা একটু ফাঁকা রাখলাম, এখানে একটা অ্যামাউন্ট বসাবো। পেনিংটন হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটে লাভ করেছে, তার 30% আমরা পাবো। আর গ্রুপের আর কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। তো অ্যাসোসিয়েট, এখন দেখেন অ্যাসোসিয়েট শুরু করেছে কত দিয়ে, আমাদের একটু পড়তে হবে অ্যাসোসিয়েটটা। অ্যাসোসিয়েট হচ্ছে এই এন্ট্রিটা হচ্ছে অ্যাসোসিয়েট, এই দুইটা এন্ট্রি। ভাই অ্যাসোসিয়েটের কি রিটার্ন আর্নিং এ কোনো ইমপ্যাক্ট আছে? অ্যাসোসিয়েটে না হ্যাঁ। ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটে আমরা কমাই দেই, বাড়লে কমলে বাড়াই দেই, হ্যাঁ কমাই দেই। হ্যাঁ হ্যাঁ, এই বাড়ানোর সেকেন্ড এন্ট্রি। আপনি যখন ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটে বাড়ান,
তখন একটা অ্যাসেট বাড়ে, সাথে একটা ক্রেডিট এন্ট্রি হবে না? জি জি এই ক্রেডিট এন্ট্রিটাই হচ্ছে এই, যদি প্রফিট আর লস থাকতো তাহলে প্রফিটে দেখাতেন, আর যেহেতু প্রফিট আর লস করছেন না, আপনার রিটেন আর্নিংস সেটা বাড়বে আর কি, ক্রেডিট হবে। জি জি আচ্ছা, তাহলে সে শুরু করেছে 27,400 দিয়ে, আর শেষ করেছে 1,34,000 দিয়ে। মাঝখানে একটা ঘটনা আছে, ওটা একটু পড়েন। ওখানে হচ্ছে অ্যাট দ্য ডেট পেনিংটন ওন প্রপার্টি হুইচ হ্যাজ এ ফেয়ার ভ্যালু 75,000 excess of its carrying amount with remaining useful life 15 years। তাহলে 75,000-এর একটা অ্যাসেট ছিল যার ভ্যালু বেশি, ক্যারিং অ্যামাউন্টটা, এটা ডেট ছিল মানে ইউজফুল লাইফ ছিল 15 বছর। তার মানে এটাকে আমার 15 দিয়ে ভাগ দিলে 5,000 করে প্রতি বছর, এটাকে যেহেতু এটা প্রপার্টি, এটা ডেপ্রিসিয়েট করতে হবে, এক্সট্রা ডেপ্রিসিয়েশন 5,000 করে। তাহলে আমার 5,000 টাকা এক্সট্রা খরচ হবে, ঠিক আছে? আমার যে প্রফিট হয়েছে তার থেকে 5,000 কমবে, আমার প্রফিট থেকে কমবে না অ্যাকচুয়ালি, তার টোটাল যে প্রফিট আছে 1,34,000, এর থেকে 5,000 কমবে, তো আমারও কিছু অংশ কমবে। আমরা এটা হিসাবটাই দেখছি এখন। অ্যামাউন্ট তিনটা মনে রাখেন, একটা ছিল 87,400, আর বাড়ার পরে হলো 1,34,000, আর তার খরচ আছে, এক্সট্রা খরচ আছে বছরে 5,000। তো আমরা অ্যাসোসিয়েটের ওয়ার্কিংসটা করছি, ওয়ার্কিংস 8। অ্যাসোসিয়েটটা শুরু হয়েছে, আমি তো ভুলে গেলাম, অ্যাসোসিয়েটটা শুরু হয়েছে 87,400 থেকে, 27,400 দিয়ে, 87,400। এরপর আমার প্রফিট হয়েছে 1,34,000 সে প্রফিট করেছে। জি জি 1,34,000 প্রফিট করছে। মেড প্রফিট কোথায়? ইট মেড এ প্রফিট 1,34,000। তাহলে আমরা 1,34,000 প্রফিটের অংশ আমরা পাবো। 1,34,000-এর কত অংশ পাবো? 30%। 1,34,000-এর 30%। অর্ধেক হবে না, এটা 6 মাস তো ছিল না। হ্যাঁ হ্যাঁ ঠিক 30%। আমরা জুলাইতে আচ্ছা, ভালো বলছেন, আমি এটা দেখছিলাম এখন ধরতে পারেন কিনা। তো এটার সাথে আমাদের হাফ, যেহেতু 6 মান্থ হয়েছে, 6 মান্থের জন্য আবার 50% দিতে হবে। ভাগ দেখা যাচ্ছে না, কিভাবে কি চলে গেল। আচ্ছা, যাই হোক, আমি আবার দেখছি 1,34,000-এর সাথে গুণ হবে 50%, তার সাথে গুণ হবে 30%। 1,34,000-এর 30% আমরা পাই, আর যেহেতু আমি পুরো বছরের মালিক আমি ছিলাম না, অর্ধেক বছর ছিলাম, তাহলে তার আবার 50% দিলাম। ওকে, ডান। এক্সেস ডেপ্রিসিয়েশন, এই এক্সেস ডেপ্রিসিয়েশনটা হচ্ছে 75,000 ছিল, অ্যাসেটের ভ্যালু বাড়ছে, যার ইউজফুল লাইফ 15 বছর, যে কারণে প্রতি বছর 5,000, কিন্তু আমরা একোয়ার করেছি 6 মাস, এই জন্য 2,500। ওই 2,500-এর আবার 30%, পার্সেন্টেজ দিলেই 30%, 2,500-এর এই হচ্ছে 7,700, এটা হচ্ছে মাইনাস হবে। আমি ডাইরেক্ট 7,700 লিখছি, আমরা যদি বুঝতে চান আমি আবার বলছি। এটা হচ্ছে আপনার 75,000 ভাগ 5, দাঁড়ালো কত? 5,000। 15 75,000 ভাগ 15, তাহলে দাঁড়ালো হলো 5,000। এই 5,000-এর অর্ধেক, অর্ধেক কেন? 6/12 আর কি, মানে যেহেতু আমি 6 মাস, আর তার আবার 30%, 750 আসছে, আমি এখানে -750 দিয়ে সাম করে দিয়েছি। তো এই 1,06,000 যে আছে, এটা মিন করতেছে, এটা আমার ব্যালেন্স শিটে যাবে এসেট হিসেবে। এরপর আছে আমাদের ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টটা আমরা ওয়ার্কিংস না করলেও হয়, তারপরে আমাদের করা লাগতেছে। এখানে আমরা প্রথমেই বলেছিলাম যে এখানে অনেক বেশি আছে, অনেকগুলো আইটেম আছে, যেমন 5,90,000 ছিল,
আমাদের ইনভেস্টমেন্ট এর ভিতরে তিনটা আছে। আমরা এখানে যে তিনটা আইটেম আছে, সাবসিডিয়ারি অ্যাসোসিয়েট, আইএফআরএস না, এই তিনটাকে আলাদা করব। প্রথম নিলাম এসএফপি 5,90,000, তার থেকে আমরা বাদ দিব বুলোয়ার। বুলোয়ারে আমরা ইনভেস্টমেন্ট করেছি কত? বুলোয়ার আমি কিনেছি 3 লাখ দিয়ে। তাহলে আমি আমার ব্যালেন্স শিটে মানে মেলমতের ব্যালেন্স শিটে 3 লাখ দেওয়া ছিল। আর জোজিনি 1,75,65 1,75,000 কি ক্যাশ ছিল? 65 ছিল। কোনো কিছু দেই নাই, বুঝতে পারছি। হুম, কোনো কিছু দেই নাই আমরা, দিব তো 2023 65 দেন নাই? 65 দিছেন? 65 এন্ট্রি দিছেন না? এন্ট্রি দিছি। এন্ট্রি দিলে আপনি ডেবিট কি করছেন বলেন? ঠিক আছে, করছেন। আপনার এখানে এই 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 ব্যালেন্স শিটের ভিতরে দেওয়া আছে, মেলমতের ব্যালেন্স শিটে এন্ট্রি দিছেন, ইনভেস্টমেন্ট হিসেবে দিছেন। ঠিক আছে। ইনভেস্টমেন্ট দিছেন আর লায়াবিলিটি দিছেন। মেলমতের যে লায়াবিলিটি আছে সেখানে দেওয়া আছে। তো আমাদের মনে হয় শেষ হয়ে গেল। আচ্ছা, আমার একটু ভুল হয়েছে। এখানে অ্যাসোসিয়েট তো 87,400, এটা ঠিক আছে। ইনভেস্টমেন্ট ছিল 87,400। এই যোজিনিটা আমার হচ্ছে এটা রিপোর্টিং হবে, ঠিক আছে। এখানে যে ইনভেস্টমেন্ট বের করতেছি এটা কয় তারিখের জন্য বের করছি? হ্যাঁ, এটা তো রিপোর্টিং ডেটে অ্যাজ এট 30। সব রিপোর্টিং হবে, বুঝেছে? তাহলে অ্যাসেট রিপোর্টিং হবে না? অ্যাসেট একটা হুম, অ্যাসেট একটা সেটটা। আচ্ছা, আমি আবার এটা রিপোর্টিং না, এটা এখানে আমাদের এই যে ভ্যালুটা আছে, রিপোর্টিং এ আমরা করতে যাচ্ছি, কিন্তু আমার যে ভ্যালুটা আছে এটা তো ইনভেস্টমেন্টের ভ্যালু, স্টার্টিং ভ্যালু। সেই সেই টাকাটা আমরা তিনটা ভাগ করতেছি, ঠিক আছে। 5,90,000। 5,90,000 কিভাবে হইল? 5,90,000 হয়েছে তার 3 লাখ ছিল, তারপর তার 2,40,000, তারপর 87,000। সবই ঠিক আছে, কিন্তু এই এন্ট্রিটা 65 দিতে হবে। এর কারণ হচ্ছে সে 80,000 এন্ট্রিটা সে দেয় নাই, বুঝছেন? এটা আমরা রিপোর্টিং এ নিচ্ছি, কিন্তু একটা জিনিস দেখাই, আপনাদের এখানে পড়তে হবে। ওনারা তো এক্সপেন্স নিয়ে নিচ্ছে। এটা না না না, এটা সবই রিপোর্টিং হচ্ছে, কিন্তু গণ্য হচ্ছে নো অ্যাকাউন্টিং এন্ট্রিজ ওয়ার মেড। এটা দ্বারা কি বোঝাচ্ছে? না, 15,000 আমরা এক্সপেন্স নিয়েছি, আমরা তো ইনভেস্টমেন্ট নেই নেই। হ্যাঁ 15,000 আমরা কন্টেন্ট 15,000, হ্যাঁ। 80 এবং 65। আচ্ছা, আমরা ব্যালেন্স শিটটা আমরা বসায় যাই, একটু দেখতেছি। তাহলে আমাদের ওয়ার্কিং শেষ হয়ে গেল, এখন আমরা ব্যালেন্স শিটটা করি। ব্যালেন্স শিট হচ্ছে আমাদের অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, পিপি। পিপি আমাদের কি কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল পিপিতে? হ্যাঁ ছিল ভাই, কি ছিল? ওই যে একটা ডিপ্রিসিয়েশনের অ্যাডজাস্টমেন্ট ছিল। না, ওটা ওটা অ্যাসোসিয়েটেড। 75,000 যেটা, ওটা অ্যাসোসিয়েটেড, এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে বাদ। তাহলে এই তিনটা যোগ দিলাম, ঠিক আছে, এটা হয়ে গেছে। ইনটেনজিবল মানে গুডউইল। ইনটেনজিবল দেখেন, ইনটেনজিবল হচ্ছে বুলোয়ারের গুডউইল প্লাস জোজিনির গুডউইল। জোজিনির গুডউইল এই দুইটা। আচ্ছা, আরেকটা আইটেম থাকতো ওর, ও যে ইনটেনজিবল ছিল, এগুলো কিন্তু মাইনাস হয়ে গেছে নেট অ্যাসেটের সাথে, ঠিক আছে। আর তার যে সোল ট্রেডারের সে অ্যাকোয়ার করেছে, এটার গুডউইল আমরা আমাদের ব্যালেন্স শিটে রাখবো না। আমরা রাখছি কোনটা? শুধুমাত্র আমরা যে দুইটা সাবসিডিয়ারি অ্যাকোয়ার করেছি সেটাই, ওইটা রাখি নাই।
ওটা নেট অ্যাসেটের সাথে অ্যাডজাস্ট করে রেখেছি। ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট হচ্ছে IFRS 9 এর ইনভেস্টমেন্ট। আমাদের 5,90,000 থেকে 3 লাখ এবং এইসব বাদ দিয়ে যা থাকে সেটা, কিন্তু এখানে একটু মাইনাস হয়ে গেছে কেন? মাইনাস দিন কি মনে হয় সাম দেয়া তাহলে বেশি হয়ে গেছে আপনার ওই জিনিসটা 5 লাখ যোজিনী 6 কি লাখ যোজিনী কি 2,40,000 দিছিলাম? 65 তো আমরা কমপ্লেন পরে ডিসকাস করব না। 65 তো দেই নাই, এটাই ভুল হয়েছে। 65 তো আর আমরা দেই নাই। আমি তো বলছিলাম তখন বললেন না যে আমরা দিই নেই, অ্যাকাউন্ট তো করছি, অ্যাকাউন্ট তো না, করছি, না, আমাদের account লেভেলে করছি। দেই নাই 65 সে অ্যাকাউন্ট ফলো করে না, কিছুই করে না 1 লাখে। এটা আমাদের একটু দেখতে ভুল হয়েছিল, ওই যে এখানে লাল করে রাখছি না, হ্যাঁ ওটা সে আসলে এন্ট্রি দেয় না। তো সে যদি এন্ট্রি না দেয় তার 5,90,000 এর ভিতরে এটা নাই। হ্যাঁ, এটা না, ঠিক আছে। অনেক 27,600 এটা মনে হয় এখানে অলরেডি চলে গেছে। 27,600 আচ্ছা। ইনভেস্টমেন্ট ইন অ্যাসেট সরাসরি আনা যাবে। আমাদের 87,400 টাকা ছিল, তারপর 1,34,00,000 প্রফিট করেছে, এরপরে কত কত যেন আসছে, এটা দেখেন 1,06,000 এটা আসবে ডাইরেক্ট। এরপর আমাদের কারেন্ট অ্যাসেটের মধ্যে ইনভেন্টরি কি কি আসবে? 3টা থেকে আবার কাজ করে দিতে না। এটা উপরে যাবে। ইনভেন্টরি 3টা আর 3টা থেকে বাদ যাবে হচ্ছে PURP 1,500 আর 1,250 মনে করছে 2,750। আরেকটা জিনিস বাদ যাবে 8,000, ঠিক আছে? 8,000 বাদ যাবেন, 8,000 যোগ হবে। 8,000টা কি? ওই যে পলিসির কারণে গ্রুপ, আমি একটু বলি, গ্রুপের মধ্যে 8,000 যোগ হচ্ছে, তাদের ইন্ডিভিজুয়ালি 8,000 ছিল না। গ্রুপ করার কারণে গ্রুপের পলিসিতে 8,000 বেড়ে গেছে, এটা যোগ করতে হচ্ছে। আর ছিল ট্রেড রিসিভেবল 3টা যোগ দিব। ট্রেড রিসিভেবল 1টা 2টা 3টা, আর বাদ দিব কত? ওই যে পিউ মাইনাস 24,000। 24,000 কি কি? 9,000 আর 15,000। 24,000 হচ্ছে 9,000 15,000, আমরা লিখছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট পেয়েবল। 24,000 বাদ দিব। ইনভেস্টমেন্ট আরেকবার একটু বলবেন, ওটাই একটু জটিল। ইনভেস্টমেন্টটা ওটা কি কি বসালেন? ইনভেস্টমেন্ট হ্যাঁ, ইনভেস্টমেন্টের অ্যাসোসিয়েট আর শুধু ইনভেস্টমেন্ট? দুইটাই। হ্যাঁ না, মানে ওটা তো মিলে গেছে। আমি নিচের এক্সেলটা বলতেছি যে ওখান থেকে যে 65,000টা সরে ফেলাইলেন, তাহলে ওই জায়গায় আমরা জার্নালিটিতে ডেবিটটা কি দিতাম? আমরা যে ইয়ার এন্ডে 65,000 আরো দিতাম। কথাটা আমি বুঝতে পারি না। আচ্ছা, আমি এটা শেষ করি, আপনার প্রশ্নটা পরে নিচ্ছি। ওকে ওকে ওকে। তাহলে ইকুইটি এন্ড লায়াবিলিটিস, ইকুইটির মধ্যে শেয়ার কার নিব? 3 জনের, না শুধু ইয়ার কোম্পানির, মানে শুধু মেলমত, ঠিক আছে। তারপর শেয়ার প্রিমিয়াম, এটা টান দিলেই হবে, নিচে আছে। রিটেন আর্নিংস, এটা টান দেওয়া যাবে না, এখানে আমাদের গ্রুপের টানতে হবে। গ্রুপের জন্য ওয়ার্কিংস করা থাকে, সবসময় করতে হবে এটা। আর এনসিআই আমাদের দুইটা এনসিআই আলাদা যোগ করতে হবে। এনসিআই বুলোয়ার প্লাস এনসিআই জোজিনি। এনসিআই জোজিনি কোথায়? নেট অ্যাসেট জোজিনি, PURP। এনসিআই জোজিনি নাই, মানে জোজিনি তো 100% ছিল, 100% নিয়ে নাও। এজন্য আর নাই। ওকে। তারপর আছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস, ব্যাংক লোন আমাদের 3টা আইটেম যোগ করে দেব। ব্যাংক লোন ছিল একটাই ছিল, এটা দিয়ে দিলাম। আর কন্টিনজেন্ট কনসিডারেশন, এখন এখানে বলেন 1 লাখ হবে, 80 হবে না 65 হবে? ইয়ার এন্ড 80 হবে ইয়ার এন্ড। ইয়েস, 80 হবে। আর কারেন্ট লায়াবিলিটিস পেয়েবল 3টা যোগ করব, 24,000 বাদ দিব। পেয়েবল
বিয়োগ 24,000। আর ইনকাম ট্যাক্স যা আছে তাই, তিনটা যোগ করে দিব। তো এই ছিল আমাদের ইয়ে। এখন বলেন, কে জানি প্রশ্ন করছিলেন? বলতেছিলাম ভাই ওই যে ইয়াতে আমরা এই যে ইনভেস্টমেন্টের এখানে যদি 1,75,000 কেন শুধু নিলাম আর কি, বেশিটা কি নিব না? এখানে হ্যাঁ, ইয়ার এন্ড ইনভেস্টমেন্টটা কি আমরা অ্যাড করব না? আচ্ছা, আমি প্রথমে আসি। আমরা কি বের করতে চাচ্ছি এটা বুঝুন। আমরা কিন্তু রিপোর্টিং এর ইয়ে বের করতে চাচ্ছি না। আমাদের টার্গেট কি এটা বলেন প্রথম। এই ইভেন্টটা করার কারণ কি? রিপোর্টিং ডেটের ব্রেকডাউন আর কি, কার জন্য? না, হয়নি। আইএফআরএস 9 কত সেটা আগে করতে হবে। এটা আমি বলি, আমি বাংলা ইংলিশে লিখি। এটা হচ্ছে হ্যাঁ, ঠিক আছে। অ্যাট রিপোর্টিং বা অ্যাট অ্যাকুইজিশন, অ্যাট রিপোর্টিং আইএফআরএস 9 কত, অর্থাৎ আমার 5,90,000 এর ব্রেকডাউনটা কত। ঠিক আছে, এখন 5,90,000 এর মধ্যে সে কিভাবে 5,90,000 করলো এটা আমার বুঝতে হবে। তো সে করছে কি, সামথিং একটা অ্যামাউন্ট ছিল, মনে করেন XX একটা অ্যামাউন্ট ছিল, তার সাথে ও কি করছে, বুলোয়ার যখন ইনভেস্ট করে তখন সে 3 লাখ যোগ করছে। ঠিক আছে, যখন সে যোজিনিতে ইনভেস্ট করে তখন সে 1,75,000 যোগ করছে। এখন আমাকে বলবেন যে 1,75,000 সে যোগ করলো, সে বাকি 65 বা 80 বা 1 লাখ 2,75,000 কেন করলো না? এই কারণে সে আসলে করে নাই। তার করার উচিত ছিল অন্তত 65 বা 80, কিন্তু সে বুঝে নাই। সে আমাকে ক্লিয়ার বলে দিচ্ছে যে এই এন্ট্রিটা সে দেয় নাই। দেখছেন, এই আউটস্ট্যান্ডিং ক্যাশ ব্যালেন্সের কোনো এন্ট্রি সে দেয় নাই। 65ও দেয় না, 1 লাখও দেয় না, 80ও দেয়, কিছুই দেয় না সে। কথা বুঝছেন এখন? এই জন্য আমরা 1,75,000 ধরে নিচ্ছি, সে 1,75,000 এন্ট্রি দিছিল। AX এর সাথে এটা বাড়ছে, এটা বাড়ছে। হ্যাঁ, তারপর কি হয়েছে, সে অ্যাসোসিয়েটে যখন সে এন্ট্রি দেয় তখন সে ইনভেস্টমেন্টের মধ্যেই দিয়ে রাখছে, কারণ সে জানে না এই পরে যে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সে তো গ্রুপের অ্যাকাউন্টস করে না, সে নিজের অ্যাকাউন্টস করছে, ওইখানে এটা যোগ করে না। অ্যাসোসিয়েটে কি করছে, 87,400 এটা যোগ করছে। তো আমাদের দরকার এখন এটা যোগ করে, সে এই সব যোগ করে সে ব্যালেন্স পাইছে 5,90,000। ব্যালেন্স পাইছে 5,90,000। এখন আমার দরকার সে আসলে আগে কত ছিল, 5,90,000 থেকে সবগুলো বাদ দিবে, বাদ দিলে 27,400 আসবে। এটাই হচ্ছে আমাদের। ঠিক আছে, তো আমরা খুব কুইকলি, এই 1.5 ঘন্টাও হয় নাই, 15 মিনিট বাকি আছে, বাকি 5 মিনিট আমরা হচ্ছে ইয়াটা করে দেবো, ব্যালেন্স শিটের যে ফর্মা ছিল এখানে বসায় দেবো। ব্যালেন্স শিটের ফর্মা, সরি, আমরা তো ফর্মা অলরেডি বসাই ফেলছি, ওয়ার্কিং শেষ, আমাদের অঙ্ক হয়ে গেছে। মিলে গেছে ব্যালেন্স শিট? ব্যালেন্স শিট মনে হয় কিছুটার জন্য হয়তো মিলে নাই, আমি বের করতেছি। তাহলে আমাদের হচ্ছে দেখি, ইনভেস্টমেন্ট ইন অ্যাসেট, এটা কি ছিল, সাম একটা ক্যাশ বাকি ছিল, ক্যাশটা বসে, ক্যাশ ছিল আমাদের এটা প্লাস প্লাস ক্যাশের কোনো এন্ট্রি নাই, 16,415, এখানে একটু কম আছে। আমরা দেখি, অর্ডিনারি শেয়ার একটা নিছে, ঠিক আছে, 5,50,000 ছিল, একটা নিছে। ওকে,
এরপর ছিল শেয়ার প্রিমিয়াম 1,10,000, 50-এর নিচে 1,10,000, ওকে। এরপর নিচ্ছি রিটেইন আর্নিংস 2,74,950, এটা আসছে আমাদের গ্রুপ রিটেইন আর্নিংস থেকে 2,74,950। তারপর এনসিআই 66,980, এটা এখানে একটাই এনসিআই ছিল নাকি? 68,980, ওকে, যোগ আসলো। তারপর আসছে ব্যাংক লোন, একটাই এন্ট্রি ছিল, কন্টিনজেন্ট 80,000, ওকে, এটা হলো যোগফল। ট্রেড পেয়েবল 3টা যোগ করে 24,000 মাইনাস, ইনকাম ট্যাক্স জাস্ট 3টা যোগ, তো সাম। আচ্ছা, আমি তাহলে আনসারে দেখতে পারি এখন। আচ্ছা, 2,94,300 রিটেইন আর্নিংসটা। আমাদের না, এটা তো হচ্ছে এখানে একটা এন্ট্রি আমরা বাকি রাখছিলাম না, যে পেনিংটনের ইনক্রিজটা দেখাবো, হ্যাঁ হ্যাঁ এটা তো দেওয়া হয়নি। তো পেনিংটন কত বাড়ছে? 20,100 বাড়ছে, আর 750 মাইনাস হয়েছে। এখন মনে হয় মিলে গেছে, আমাদের হচ্ছে 400, এখন ব্যালেন্স মিলে গেছে। হ্যাঁ, যে একটা এন্ট্রি আমাদের হচ্ছে ফাঁকা রাখছিলাম, এটা দিতে ভুলে গেছি। এটা কোন এন্ট্রিটা ভাই? এটা হচ্ছে আমাদের গ্রুপ রিটেইন আর্নিংসে, যে অ্যাসোসিয়েটের প্রফিট, এটা দিতে হয়। গ্রুপ রিটেইন আর্নিংসটা শুরু হয় আমাদের রিটেইন আর্নিংস অফ প্যারেন্ট দিয়ে, তারপর সাবসিডিয়ারিগুলো যে প্রফিট করেছে তার অংশ, প্যারেন্টের অংশ, এবং অ্যাসোসিয়েট যে প্রফিট করেছে তার প্যারেন্টের অংশ। আর প্যারেন্টের জন্য যদি কোনো প্রফিট লস থাকে, অ্যাডজাস্টমেন্ট থাকে, যেমন গুডউইল এবং কন্টিনজেন্ট কনসিডারেশন ইত্যাদি। তো এই দিয়ে আমাদের এটা কমপ্লিট হলো। আর ভাই ওই যে ওখানে যে লিখলেন ওয়াই নট পিওআরপি ডিডাক্টেড, হ্যাঁ বলেন একটু, এটা তো আপনাদের জন্য প্রশ্ন, দেখি কে পারেন। পিওআরপি এখানে কেন বিয়োগ করলাম না? এনিওয়ান, কয়জন আছে? তো ভালোই আছেন, বলেন কেউ একজন। পিওআরপি কেন বিয়োগ করলাম না এখানে? পিওআরপি তো ভাই আমরা ওই যে Parent ইয়াতে sale অ্যাটাচ করে দিছি, যে প্যারেন্ট সেল করে না, এটার জন্য। হ্যাঁ, প্রথমে যে বলতে চাইছিলেন যে কিসে অ্যাডজাস্ট করেছি, ওনার উত্তরটা হয় নাই। এটা উত্তর হচ্ছে আমরা গ্রুপ রিটার্ন ইউজ করছি, প্যারেন্টে যদি সেল করতো তাহলে পিওআরপি অ্যাডজাস্ট করতো। ঠিক আছে, পরে যিনি বললেন ওনার ঠিক আছে। প্যারেন্ট কিছু করে না, এই জন্য এখানে সব প্যারেন্টের লস। 7,000 প্যারেন্টের লস, কন্টিনজেন্ট এটা প্যারেন্টের লস, পেনিংটন এটা প্যারেন্টের লাভ, প্যারেন্টের গুলো সব এখানে আছে। ওকে, জি জি। তো আপনাদের আর কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা একটা কোশ্চেন ছিল এরকম, এটা দেখি কে পারেন। হোয়াইট ইন্টারগ্রুপ ট্রানজেকশন ইজ নট 9,000 আর 7,500, আমরা বিয়োগ করছি কত মনে আছে? 24,000। তো আমরা 9,000 এবং 7,500 মানে 16,500 কেন বিয়োগ করলাম না? যে কোথা থেকে বিয়োগ করছি? অ্যাকাউন্ট রিসিভেবল আর অ্যাকাউন্ট পেয়েবল, কত বিয়োগ? পুরোটাই বাদ দিছি, যতটুকু পুরাটাই, বেশি কারণ হয়েছে পুরাটাই তার রিসিভেবল পেয়েবলে আছে। হ্যাঁ, অর্ধেক তো রিসিভেবল পেয়েবলে নাই, সে সেল করে নাই, কিন্তু বাকিতে তো বিক্রি করছে পুরাটাই। তো আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা ক্লোজ করতে যাচ্ছি। মিডিয়ার যদি অ্যাকুইজিশনটা হতো, তাহলে সাবসিডিয়ারি কোথায় কোথায় আসতো? একটা অ্যাকুইজিশন কিন্তু মিডিয়ার হয়েছে, এটা সাবসিডিয়ারি হয় নাই, ওটা হচ্ছে সাবসিডিয়ারির। যদি মিডিয়ার অ্যাকুইজিশন থাকে তাহলে আমাদের নেট অ্যাসেটের যে ইনক্রিজটা,
ইনক্রিজটা আমরা প্যারেন্টের ইয়েতে নেই, তাই না? প্যারেন্টের গ্রুপ রিটেন আর্নিংসে নেই, তো ওইটা আমাদের প্রপোর্শন করতে হতো আর কি। এবং এনসিআরটাও প্রপোর্শন করতে হতো। আচ্ছা, আমি কোনো প্রশ্নটা রাখি, যদি কোনো এখান থেকে কোনো ইয়ে থাকে বলতে পারেন, অ্যাডজাস্টমেন্টগুলো আছে। তো ধন্যবাদ সবাইকে। যারা হয়তো ল্যাপটপে বা ডেস্কটপে বুঝতে পারছেন কিনা জানি না, নাহলে একবার একটু ভিডিও হয়তো দিব, এটা দেখে নিন। এটা ধরে করলে আমার মনে হয় গ্রুপ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন নেওয়ার প্রবলেম থাকবে না। আর অ্যাডজাস্টমেন্টের বাইরে আর খুব বেশি পাবেন না, হয়তো কোনো কারণে একটা অ্যাডজাস্টমেন্ট আপনি পারবেন না 9টা 10টা থেকে, এটা খুব একটা ইম্প্যাক্ট করবে না। আপনাদের হাত প্র্যাকটিস করা বেশি প্রয়োজন, মানে দরকার হলে 3টা অঙ্ক 5বার করে করবেন। বেশি অঙ্ক করাচ্ছে আপনি যত দ্রুত করতে পারবেন এটা কাজে লাগবে বেশি। আর অ্যাডজাস্টমেন্ট এর বেশি খুব বেশি আর থাকবে না, আপনার এই ধরনের অঙ্ক আসবে আর কি। প্রফিট অর লস, আমরা তো শুধু কনসিডারেশন করতে যাই, অন্য কিছু কি করবো? প্রফিট অর লস দেখবেন। না বলছি এফআর চ্যাপ্টার তো অনেকগুলো আছে, তো এটা ছাড়া অন্য কিছু কি আমরা দেখি? এরপরে তো সব আছে, ওগুলো তো করতে হবে। আপনার যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এগুলো তো আপনাকে করতেই হবে সবগুলো। ভাই একবার মনে হয় আর WhatsApp-এ গ্রুপ দিছিলেন ক্যাশ যে- ফ্লো এবং গ্রুপ ক্যাশ ফ্লো, গ্রুপ পিএল, গ্রুপ এসএফপি, এগুলো পড়বেন। আমি রেকর্ড অফ করে দিচ্ছি, আর কেউ কিছু বলতে যাচ্ছিল ওটা শুনি, অসুবিধা নেই। ও বললাম যে ভাই